ভুল ভাবছিস তিতির, ওসব কিচ্ছু না। বড় ভাইয়া অমন বল, বিয়ের আগে কোনো মেয়েকে অসম্মান সে করতে পারে? তোর ভাইয়ের সাফাই তোর আর করিস না দয়া করে, অসহ্য লাগে আমার। তমা চুপ করে। এই সময়টাতে কাউকে কিছু বুঝিয়ে লাভ নেই। রাহাত এসে যখন পৌঁছায় তখন 8টা। এরই মধ্যে বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন এসেছে তিতিরদের কাছে, আর ঘন্টাখানেকের মধ্যে ফিরবে বলে জানিয়েছে। ড্রাইভার আসবে নিতে, সুতরাং একা যেন রওনা না দেয়। রাহাত রেস্তোরাঁর দরজায় দাঁড়িয়ে অদূরে বসে থাকা নারীটিকে দেখে প্রশান্তির হাসি হাসলো। কতগুলো দিন পর ওই চাঁদ বদন মুখখানা দেখলো, মনে হচ্ছে কয়েক যুগ। রাহাতের হাতে বিশাল ফুলের বুকে। পড়ি। রাহাতের কণ্ঠে চমকে ঘাড় বাঁকিয়ে পিছনে তাকালো তিতির। তমা অবশ্যই আগেই দেখেছে। তিতির ঝটপট দাঁড়িয়ে পড়ল। তমা উঠে দাঁড়িয়েছে, নরম গলায় সালাম দিল রাহাতকে। তুমি তমা না? জি। তিতির বলেছিল তুমিও আসবে, বসো। দাঁড়িয়ে আছো কেন? তমা বসলো না, বরং চেয়ার ছেড়ে দাঁড়ালো। আপনারা কথা বলুন ভাইয়া, আমি আশপাশটা ঘুরে দেখি একটু। রাহাত মৃদু হেসে মাথা নাড়ল। মেয়েটা বুদ্ধিমান, তাদের স্পেস দিল সময় কাটানোর। তমা স্থির দৃষ্টি নিক্ষেপ করলো তিতিরের দিকে। পার্সটা হাতে সরে এলো সেখানটা থেকে। রাহাত নিজে চেয়ার টেনে কাছাকাছি বসলো। তিতিরের হাতে লাল গোলাপের বুকেটা এগিয়ে দিল। তিতির মলিন মুখে সেটা হাতে নিয়ে সাইড করে রাখলো টেবিলে। কতদিন পর তোমার মুখটা দেখলাম বলো তো? এতক্ষণে ঠিকঠাক শ্বাস নিতে পারছি। তিতির কথা বলল না, তাকাতেই পারছে না অপরাধ বোধে। রাহাত মাথা ঝুঁকে তাকালো তিতিরের দিকে। মিস করেছো আমাকে? রাহাত ভাই, আমার আপনার সাথে কিছু কথা আছে। শুনবো, সব শুনবো। আপনার মা কেমন আছে? খানিকটা ভালো, ভুলে যাচ্ছে ধীরে ধীরে সব। চেহারা মনে রাখতে পারে না বেশিরভাগ। খোদা জানে কতদিন দুনিয়ায় আছেন আর। রাহাত ভাই। তিতিরের আকুল কণ্ঠে চমকে তাকালো রাহাত, কণ্ঠে বিষাদ মাখা। কিছু হয়েছে পরি? আমায় ক্ষমা করতে পারবেন আপনি? রাহাত অবুঝের মতো তাকিয়ে রইল। ক্ষমা করার কথা কোত্থেকে আসছে? ক্ষমা কেন? আমি আপনার হতে পারবো না রাহাত ভাই। রাহাত ঠিকঠাক কথাটা শুনলো কিনা বোঝা গেল না, তবে খেয়াল করলো শ্বাস আটকে আসছে। সে যা শুনলো, মেয়েটা কি সত্যি সেটা বলছে? পরি, কি হয়েছে বলো? মন খারাপ? তিতির ছলছল চোখে তাকালো। সামনের মানুষটার মতো ভালো মানুষ সে জীবনে দেখেনি। বিগত 6টা বছর তাকে আগলে আগলে রেখেছে। দূরে দূরে থেকেও যে সর্বক্ষণ চোখে চোখে আগলে রাখা যায়, রাহাত তার প্রমাণ। কিন্তু সে কখনোই ভালোবাসতে পারল না মানুষটাকে, আর না তো ভালোবাসতে চাওয়ার চেষ্টাটাও পূরণ হলো। শ্বাস নিল জোরে জোরে, গলা পরিষ্কার করলো, স্পষ্ট গলায় বলল, আমার বিয়ে হয়ে গেছে রাহাত ভাই। রাহাত শব্দ করে চেয়ার ঠেলে উঠে পড়ল। বড় বড় হয়ে গেছে চোখ জোড়া, বুকের বাঁ পাশটা ছটফট করে উঠেছে কথাটা শুনে। তিতির ঠায় বসে আছে। মজা করছো না? আমাকে এতদিন যোগাযোগ করতে না পারার শাস্তি শাস্তি এটা? তিতির উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, মজা না রাহাত ভাই, এটা সত্যি। আমার 4 দিন আগে বিয়ে হয়ে গেছে। রাহাত শব্দ করে হেসে ফেলল, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করলো, হেয়ালি গলায় বলল। ছেলেটা কি শাহরুখ খান? তিতির বুঝলো রাহাত বিশ্বাস করেনি। আমার কাজিন ঈশান আরশাদ দেওয়ান, আমার স্বামী। রাহাত থমকে গেল তিতিরের স্পষ্ট জবাবে। মেয়েটা কি তবে মজা করছে না? ঈশান আরশাদ ওর স্বামী মানেটা কি? এহেন মজা করছে কেন মেয়েটা? চোখ টোক কেমন জ্বলছে তার, বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। তবে এবারও সে অনুভূতি পাশে রেখে হেসে বলল, তবে আর কি, সংসার করো, বেস্ট অফ লাক। তিতির ছলছল চোখে তাকালো রাহাতের চোখে। রাহাত ভাবছে তিতির মজা করছে। এই বিষয়টা কি মজা করার জিনিস? রাহাত ভাই, অন্য কিছু বলতে পারো, এটা মোটেই মজা লাগছে না পরি। আমি সত্যি বিবাহিত এখন। তিতিরের কণ্ঠে দৃঢ়তা এবার সত্যি সত্যি থমকালো রাহাত। গভীরভাবে পরখ করলো তার পরীর মুখখানা। এই মুখে সে কখনো মিথ্যা বলতে শোনেনি। তার সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি যে এহেন মজা করবে মেয়েটা। দুহাতে চেপে ধরল তিতিরের বাহু। তিতির আচম কেমন আক্রমণে ভড়কে গেল, ব্যথাও পেল। রাহাত চেঁচিয়ে উঠল, বিবাহিত মানে কি? না না, তুমি মিথ্যা বলছো, অসম্ভব। তিতির দুহাতে রাহাতের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টায়। আসার আগে ঈশানও একইভাবে চেপে ধরেছিল। ঈশানের আক্রমণে এখনো বেশ জখম জায়গাটা। একই স্থানে রাহাতের অনিচ্ছাকৃত আঘাত যন্ত্রণা দিচ্ছে খুব। ব্যথায় টপ টপ করে পানি পড়ছে চোখ থেকে। এটা মজার বিষয় আপনার কাছে? আমি ম্যারিড, ছাড়ুন এবার। তিতিরের কঠিন কণ্ঠে রাহাত বাকরুদ্ধ হয়ে গেল। তিতিরের কথাগুলো সোজা বুকে গিয়ে লাগলো। বিয়ে, বিবাহিত, তিতির, ঈশান, স্বামী, এসব শব্দগুলো কেমন আঘাত করছে মস্তিষ্কে। এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিতিরকে।
তিতির খেই হারিয়ে ধাক্কা খেলো পিছনের চেয়ারটার সাথে। রাহাত দুহাতে মাথা খামচে ধরে আছে, চুল ছিঁড়ে ফেলবে হয়তো, বা চোখ রক্তিম হয়ে গেছে। উন্মাদের মতো তেড়ে এলো তিতিরের দিকে। তিতির আচমকা ধাক্কায় ব্যথা পেয়েছে পিঠে। সোজা হওয়ার আগে আবারও রাহাতের দুহাত খামচে ধরলো তার বাহু। যতটা না শারীরিক যন্ত্রণা হচ্ছে তার থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছে তাকে এই স্পর্শ। সে বিবাহিত, অন্য পুরুষ তাকে ছোবে কেন? তিতিরের শরীর কেমন করে উঠল, অস্বস্তিতে ছেয়ে গেছে গোটা শরীর, কিন্তু ছাড়লো না তাকে রাহাত। তোমরা মেয়েরাই এমন, সব মেয়েই একরকম। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে এসে বউ সেজে অন্যের নামে কবুল পড়া শেষ। চরিত্রহীনার মতো বেইমানি করতে বাধ্য না একবারও? তিতিরের নরম মুখের ভঙ্গি এবার পাল্টালো। রাহাতের কথা আত্মসম্মানে আঘাত দিল তাকে। বিয়ের আশ্বাস দিয়ে বেইমানি মানে কি? গায়ের সকল জোর খাটিয়ে ধাক্কা দিল রাহাতকে। লোকটা পুরো পাগলের মতো করছে, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। আপনি আমাকে এভাবে কখনো বলতে পারেন? কল্পনাতেও আশা করিনি আমি। ছি রাহাত ভাই, আমি বেইমান, চরিত্রহীন আমি। তিতিরের এহেন চিৎকারে হুঁশ ফিরল রাহাতের। চমকে গেল। কি বলে ফেলেছে তিতিরকে এটা? তার পরীকে চরিত্রহীন বলেছে মানে? মাথা খারাপ হয়ে গেছে তার। না হলে চোখ মুখ থেকে রাগ কেটে তখন রাজ্যের অসহায়ত্ব। ব্যস্ত হয়ে এগিয়ে এলো তিতিরের দিকে, দুহাত বাড়িয়ে জড়িয়ে নিতে চাইল তিতিরকে। তিতির ছিটকে পিছিয়ে গেল। ছবি না দয়া করে। আমাকে এই ধরনের কথা বলার আগে একটাবার মনে হলো না পুরোটা শোনা দরকার আপনার? এই আপনার ভালোবাসা? যাকে ভালোবাসতেন তার কথা দুদণ্ড শোনার সময় নেই আপনার, ধৈর্য নেই, তার এক্সপ্লানেশন শোনার দরকার নেই আপনার? পরি, আমি আমায় শেষ করতে দেবেন তো দয়া করে? রাহাত দুপা পিছিয়ে এলো। তিতিরকে বলা এত বিশ্রী কথার অনুতাপে পুড়ছে সে। আপনাকে এই জীবনে কখনো বলেছিলাম ভালোবাসি? বলেছিলাম? বলিনি তো। এতগুলো বছরে একটা বার আপনাকে এমন এমন সেমন ইশারা ইঙ্গিত দিয়েছিলাম আমি? সিডিউস করেছিলাম? ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম? না তো। আশেপাশে হাজার হাজার মেয়ে আপনার পেছনে লাইন। সেই লাইনে আপনি আমাকে দেখেছিলেন কখনো? তাহলে আমাকে ভালোবাসলেন কেন? আমি তো বাসিনি আপনাকে। তিতিরের কথাগুলো পাথর হয়ে শুনছে রাহাত। মেয়েটার সব কথা শুনতে চায় এখন সে। তিতির দুহাতে চোখ মুছল নিজের, একই স্বরে বলল, আপনি আমায় ভালোবেসেছিলেন কি দেখে কেন আমি জানি না। সব কুনজর বাজে জিনিস থেকে বাঁচিয়েছেন অনেকবার। এক প্রকার আগলে রেখেছিলেন আমায়। আমি এক জীবনে আপনার থেকে সম্মান এখন অবধি কোনো পুরুষকে করিনি। তাই আপনি যখন ভালোবাসি বলেছিলেন আমি চাচ্ছিলাম আপনি সেটা না বলেন। কারণ আপনার প্রতি আমার সম্মান কৃতজ্ঞতা ছিল, ভালোবাসা নয়। এটা কিন্তু আপনিও জানতেন। তাই বিয়ের প্রস্তাব আপনি দেওয়ার পর নিজেই বলেছিলেন এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ মনে করতে। আমার জীবনে কেউ ছিল না আপনার মতো ভালো মানুষের ভালোবাসাকে অসম্মান করতে মন সায় দেয়নি আমার। কিন্তু বাড়িতে গিয়ে যখন বুঝলাম পরিস্থিতি অন্য, আমার নানুর শেষ ইচ্ছা এটা, আমার মৃত মায়ের শেষ ইচ্ছা এটা, আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। তবে দোষ আমাকে দেওয়ার আগে নিজের খামখেয়ালির কথা ভাববেন না, তাই না? আপনাকে ওই কটা দিনে হাজার বার কল করেছি আমি। আপনাকে দেয়া কথার খেলাপ করতে চাইনি আমি। আমি চেয়েছিলাম আপনি আসুন আমার বাড়িতে, কথা বলুন, তারপর যা হওয়ার হবে। আমার দিক থেকে অন্তত আমি স্বচ্ছ থাকতে চাই। দিন শেষে কাউকে ঠকিয়েছি বলে যেন আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে। অথচ সেটাই করলেন আপনি। একতরফা আমায় দোষ দিয়ে গেলেন। রাহাতের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিতিরের দোষ নেই, আর না তো তিতিরের এতক্ষণ বলা একটা কথাও ভুল। মেয়েটা তাকে কখনো ভালোবাসতে পারেনি, তারপরও তার ভালোবাসাকে স্বীকৃতি করতে চেয়েছিল। তার ভুলে হারালো তার পরিটাকে। আমার যা বলার বলা হয়ে গেছে রাহাত ভাই। আমি অনুতপ্ত। আমার দেয়া কথা রাখতে পারিনি আমি। তার জন্য ক্ষমা চাইছি আমি। তবে আপনি যা বলেন সেটা যদি সত্যিই আপনার ধারণা হয়ে থাকে, সেই ধারণার জন্য আমি আপনাকে ক্ষমা করব না। আমি নিজের চরিত্র নিয়ে একটা বাজে কথা শুনতে রাজি নই। তিতির টেবিলের উপরের ফোন হাতে ঘুরতেই ধপ করে শব্দ হলো। অনুভব করলো তার পা আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে কেউ। হতভম্ব হয়ে গেল তিতির। ঝট করে ঘুরে দাঁড়ালো, কিন্তু পায়ের বাঁধন আলগা হলো না। রাহাত হাঁটু গেড়ে পা জড়িয়ে বসা মেঝেতে। তারা ঝলমলে আকাশ। 8:30 বেজে গেছে। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। যদিও শহরে আবহাওয়া এখন সবে সন্ধে। তিতিরা এসেছে 5তলা একটা রেস্তোরাঁয়, শহরের সর্বাধিক জনপ্রিয় রেস্তোরাঁ এটি। সেখানে 4তলার করিডোরে টেবিল চেয়ারে কফির মগ নিয়ে বসে আছে তমা। 1তলা থেকে শুরু করে একদম 5তলা অবধি মানুষে গিজগিজ করছে। আশ্চর্যজনকভাবে রুফটপে মানুষ নেই। এমনটা ভাবতে ভাবতে এখানে ওয়েটারকে জিজ্ঞাসা করে জানতে পারলো ইমতিয়াজ রাহাত নামক একজন ব্যক্তি বিশেষ কারণে আজকে রেস্তোরাঁটির রুফটপের ভাগটা বুক করে নিয়েছে। কফিতে চুমুক দিল তমা, দীর্ঘশ্বাস ফেলল। রাহাত ভাই সত্যি পাগলের মতো ভালোবাসে তিতিরকে, তাতে এক ফোঁটা সন্দেহ নেই। কিন্তু জীবন কাকে কখন কোথায় এনে দাঁড় করায় সেটা কি তারা মানুষ জাতি জানে? জানে না। বাইরে তাকায় তমা।
নিচ দিয়ে রাস্তা দিয়ে সারি সারি গাড়ি ঘোড়া ছুটে চলছে। রমজানের আগে মানুষজনের ব্যস্ত আনাগোনা শহর জুড়ে। ফোনে টুংটাং মেসেজের শব্দে অলস ভঙ্গিতে ফোন হাতে নিল। সবাই কফিতে চুমুকটা দিয়েছে বেচারি। মেসেজের দিকে চোখ যেতেই মাথায় উঠল কফি, কেসে উঠল, ছলকে পড়লো গায়ের উপর। তাড়াতাড়ি হাতের কাপ টেবিলে রেখে টিস্যু দিয়ে জামা কাপড় মুছে ফেললো। কাপা হাতে মেসেজটা আবারও বের করলো। ঈশানের মেসেজ। তমা রিপ্লাই করতে সাহস পাচ্ছে না। রিপ্লাই করতে হাত বাড়াতে আবারও কল ভেসে উঠলো ফোনে। কপাল চাপড়ালো তমা, রিসিভ করলো। গলা কাঁপছে তার। বড় ভাইয়া? লোকেশন স্ট্যান্ড কর। ভাইয়া, যেটা বললাম কর। আমরা আর মিনিট 5-এর মধ্যেই রওনা দিব ভাইয়া। বাড়ি থেকে গাড়ি এসে যাবে। তমা, ঈশানের ভারী কণ্ঠে ততমত খায় তমা। ঈশানকে তারা কম বেশি সবাই জমের মতো ভয় পায়। ব্যস্ত গলায় বলল, দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। আমি আসার আগে এক পাও বের হবি না ওখান থেকে। তমা ফোন কাটলো। সর্বনাশ হলো বলে। ঈশান এসে যদি রাহাতকে তিতিরের সাথে দেখে, খুনাখুনি হতেই পারে, অসম্ভব নয়। ঈশানের রাগ সে জানে। তাছাড়া তিতির তো ক্ষেপে আছে ঈশানের উপরও। আর তিতিরের বিয়ের কথা শুনে রাহাত ভাই কেমন করছে খোদা জানে। তিনজন একসাথে হলে চতুর্থ বিশ্বযুদ্ধ ঘটে যাবে। তমা কফির বিল দ্রুত মিটিয়ে ছুটলো এক প্রকার ছাদের দিকে। রাহাতের এমন কাজে আকাশ থেকে পড়েছে তিতির। লোকটা পা জড়িয়ে বসে পড়েছে মেঝেতে। তিতিরের হাত থেকে শব্দ করে পড়লো পাস। আর ফোনটা সেদিকে নজর দিল না, বরং দ্রুত সরাতে চাইলো রাহাতকে, টেনে তুলতে চাইলো। রাহাতের শক্তপোক্ত ভারী শরীর এক চুল নড়ল না। রাহাত উল্টো আরো শক্ত করে ধরল তিতিরের পা। রাহাতের স্পর্শ তার শরীর সইতে পারছে না, গা গুলাচ্ছে। কারণ কি? ঈশানের মুখটা ভেসে উঠছে। তার স্বামী হয়ে লোকটা যা করেছে তার সাথে, অন্য মেয়েকে নিয়ে এই একই কাজ সে কখনো করতে পারবে না। অত দূর যাওয়া তো দূর, ভাবতেও পারে না। অন্য পুরুষ তাকে ছোবে কেন? মানলো ঈশান তাকে স্ত্রী হিসাবে মানেনি, কিন্তু বিয়েটা তো বৈধ, পবিত্র। সে পবিত্র। অন্য পুরুষের ছোঁয়ায় সে নিজেকে অপবিত্র করবে কেন? তবে রাহাতের প্রতি একরাশ মায়া কাজ করলো তার। লোকটা পাগলের মতো হু হু করে কেঁদে যাচ্ছে, তার পা চেপে ধরে। রাহাত ভাই, পাগল হলেন আপনি? উঠুন প্লিজ। রাহাত উঠল না, দুদিকে বাচ্চাদের মতো মাথা নাড়ল। পরি, যা বলেছি ভুলে যাও। হ্যাঁ, আমি রেগে বলেছি তোমাকে ছেড়ে যেতে। ছেড়ে যাবে না কেমন? রাহাতের আর্তনাদে বুক ভারী হলো তিতিরের। লোকটা বাচ্চাদের মতো করছে পুরো। নিজে চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের উল্টো পিঠে মুছল তিতির। আমি আমার কথা রাখতে পারিনি রাহাত ভাই, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। রাহাত আরো জোরে আর্তনাদ করে বসলো। তিতিরের পা ছেড়ে শটান দাঁড়িয়ে জাপটে বুকে চেপে ধরল তিতিরকে। আমি না মরে যাব, শেষ হয়ে যাব। ছেড়ে যাবে না কেমন? না না, এভাবে বলবে না। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, সম্ভবই না একদম। পরি দেখো, শ্বাস নিতে পারছি না। ঈশান তোমাকে কি ভালোবাসে বলো? আচ্ছা ধরলাম ভালোবাসে, কিন্তু আমি তো আরো আগে থেকে বাসি। বলো, যা বলবে, যেভাবে বলবে সেভাবে থাকবো আমি, সেভাবেই ভালোবাসবো। আমাকে ছেড়ে যেও না, হ্যাঁ যেও না কিন্তু। তিতিরের শরীর অবশ্যই আসছে, গা গুলাচ্ছে এবার। রাহাত তাকে ছাড়ছে না, অথচ তার শরীর ঝলসে যাচ্ছে। মনে হচ্ছে ধস্তাধস্তি করছে সরে যেতে। ঈশানের মুখটা ভেসে উঠছে তার সামনে। স্বামী নামক বৈধ পুরুষের অস্তিত্ব ভাসছে সবখানে। হোক সে স্বামী তাকে স্বীকৃতি দেয়নি, হোক সেও দূরে চলে যাবে বলেছে, তবু রাহাতের স্পর্শ সে মানতে পারছে না। হু হু করে কেঁদে ফেললো তিতির। রাহাত চমকে ছেড়ে দিল। পরি কাঁদে না প্লিজ, সরি, খুব সরি। ব্যথা দিয়ে ফেলেছি। হ্যাঁ, আর দেব না, ছেড়ে যেও না। হ্যাঁ, এই পরি। তিতির দুহাতে মুখ চেপে কেঁদেই যাচ্ছে। রাহাত আবার এগিয়ে আসতে বেশ খানিকটা হুড়মুড়িয়ে পিছিয়ে গেল সে। গায়ের ওড়নাটা সুন্দর মতো দ্রুত হাতে টেনে ঢেকে ফেললো গোটা শরীর। এক হাত সামনে বাড়িয়ে থামতে বলল রাহাতকে। কান্না মাখা গলায় বলল, নিজেকে সামলান রাহাত ভাই। আমি এখন অন্য কারো বিবাহিত স্ত্রী, অন্য কারো স্পর্শ আমার শরীরে। আমার এখন আপনার সামনে দাঁড়ানো পাপ, সেখানে আপনি আমায় স্পর্শ করছেন। দয়া করে আর ছোবেন না আমায়। রাহাতের বুকটা ঝাঁঝরা হয়ে গেল, যেন তার পরীর শরীরে অন্য পুরুষের স্পর্শ মানে কি এ কথা তাকে শুনতে হলো, এখন মানতেও হবে। মরে গেল না কেন এ কথা শোনার আগে সে? এতগুলো বছর ধরে পাগলের মতো ভালোবেসে চাতক পাখির মতন আগলে রেখে কয়েকটা দিনের ভুলের জন্য খোদা তাকে গোটা জীবনের জন্য কেড়ে নিল মেয়েটাকে। তার পরীটা অন্য পুরুষের হয়ে গেল। খোদার দম বন্ধ হয়ে আসছে আমার। মরে যাচ্ছি কি আমি? তিতির, এই তিতির, পরি, মরে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। একটু দয়া করো, আমাকে ছেড়ে যেও না। বাঁচবে না তো আমি, আল্লাহ। তমা এসে দাঁড়িয়েছে সিঁড়ির গোড়ায়। খোলা আকাশের নিচে ফেরি লাইটের ঝলমলে আলোয় এক অসহায় প্রেমিক পুরুষ উন্মাদের মতো করছে, কাঁদছে, ভালোবাসা ভিক্ষা চাচ্ছে। তিতির পাথর হয়ে দাঁড়িয়ে আছে, সেও কাঁদছে। কারোর কিছুই করার নেই এখন। তমা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তিতিরের পেছনে। মেঝেতে পড়ে থাকা রাহাতের সেলফোনখানা অনবরত বেজে যাচ্ছে। তমা তাকালো সেদিকে। নম্বরটা রাহাতের মা নামে সেভ করা। তমা ফোনটা হাতে নিয়ে এগিয়ে গেল রাহাতের দিকে। রাহাতের কোনো দিকে খেয়াল নেই, সে তো তিতিরের জন্য কাঁদতে ব্যস্ত। ফোনে এবার ভেসে উঠলো একসাথে কয়েকটা মেসেজ। নোটিফিকেশন না চাইতেও পড়ে ফেললো তমা। চমকে তাকালো রাহাতের দিকে, গলা চিরে আর্তনাদ করে বসলো, রাহাত ভাই, আপনার মা।
রাহাতের এক নিমিষেই কান্না থামলো। তোমার হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিল, স্তব্ধ হয়ে দেখলো পাগলের মতো তিতিরের দিকে এগিয়ে এলো। পরি, আমার মা আমার মা ভালো নেই তিতির। আমি কোন দিকে যাব এখন বলো? তোমাকে হারাতে পারবো না আমি। আমার মা, আমি কিন্তু আসবো আবার তোমার কাছে। অপেক্ষা করবে কিন্তু, পালাবে না কিন্তু। উন্মাদের মতো ছুটে বেরিয়ে গেল রাহাত। তিতিরের মাথা ঘুরছে, ঝড় বয়ে গেল এক প্রকার। তাল হারিয়ে পিছিয়ে হেলে যেতেই আগলে ধরলো তমা। দ্রুত বসালো চেয়ারে, বুকের মধ্যে জাপড়ে ধরলো বোনটাকে। ঠিক আছে তিতির, কিছু হয়নি, এভরিথিং ওকে। তিতির শব্দ করে কাঁদছে, এবার কান্নার পানিতে নিমিষে ভিজে উঠলো তোমার জামা কাপড়। তোমার মাথায় হাত বুলাচ্ছে। কিচ্ছু হয়নি বোন, বললাম তো, তোর কোনো দোষ নেই। যা হচ্ছে তোর কোনো কিছুতেই হাত নেই। আমি সব এলোমেলো করে ফেললাম তমা। রাহাত ভাইয়ের মা। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠছে, তোমার শক্ত করে ধরলো। হুম, এসব বলে না। খোদা যা পরিকল্পনা করে রেখেছে সেটাই হচ্ছে। আমার শরীর কি হয়েছে? আমায় স্পর্শ করলো কেন অন্য কেউ? রাহাত ভাই আমায়। তমা চমকে উঠলো। সে অনেক পরে এসেছে, তার আগে কি ঘটেছে তার সম্পর্কে অবগত নয়। সে ব্যস্ত হয়ে উঠলো। কিছু করেছে তোর সাথে? আমায় জড়িয়ে ধরলো কেন তমা? আমি বিবাহিত। তমা কি বলবে ভেবে পেল না। জঘন্য একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা। বরাবরই এসব বিষয়ে সে সতর্ক। বিয়ের আগে কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইতো না কখনো, তার উপর এখন বিবাহিত, তারপরে অন্য পুরুষ তাকে জড়িয়ে ধরেছে। বিষয়টা স্বাভাবিক লাগলেও তমা চেনে বোনকে। তিতিরের জন্য এটা একটা বিশাল বড় ব্যাপার। কিচ্ছু হয়নি তিতির, শান্ত হ। এসব কিচ্ছু না, ঈশান ভাই আসছে। তিতির মুখ তুলল, চোখ মুখ লাল হয়ে গেছে। গাড়ি পার্কিং করে হন্তদন্ত হয়ে ছুটতেই ধাক্কা লাগলো এক আগন্তুকের সাথে। ঈশান নিজের উপরই বিরক্ত হলো। দোষটা তারই। ব্যস্ত হয়ে নিজের ফোনটা তুললো রাস্তা থেকে। আই এম এক্সট্রিমলি সরি। আগন্তুক এক সেকেন্ড দাঁড়ালো না, বড্ড তারাই বুঝি। ঈশান তার পায়ের কাছে পড়ে থাকা লোকটার মানিব্যাগটা পেল, দ্রুত হাতে তুলে দেওয়ার জন্য ঘুরলো, কিন্তু ততক্ষণে চোখের আড়াল হয়েছে আগন্তুক। এবার ঈশান বিরক্ত হলো লোকটার উপর। এত তাড়াহুড়ো করে কী লাভ হলো? সেই তো মানিব্যাগটাই ফেলে গেল। দুদিকে হতাশার মাথা নেড়ে মানিব্যাগটা খুললো। কোনো আইডি কার্ড আছে কিনা দেখা দরকার। মানিব্যাগটা খুলে চোখ বড় বড় হয়ে গেল, হাতের মুঠো শক্ত হয়ে এলো। একপাশে সুন্দর মতো আটকে আছে এক রমণীর ছবি। ঈশান ছবিটা হাতে নিল। উদাস হয়ে তিতির তাকিয়ে আছে আকাশের দিকে। ছবিটা সম্ভবত হঠাৎ তোলা। ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা, গায়ে ক্রপ টপ আর স্কার্ট। গোসল করে ছাদে উঠেছিল হয়তো। নিজের অজান্তে অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটা নাম। রাহাত। দাঁতে দাঁত চেপে ছবিটা একটানে ছিঁড়ে ফেললো ঈশান। মানিব্যাগে আর কিচ্ছু নেই, ছুঁড়ে ফেলে দিল রাস্তাতে। মাথাটা গরম হয়েছিল আগে থেকেই। আরেক ধাপ হলো, গটগট পায়ে ঢুকে এলো রেস্তোরাঁয়। তমা জানিয়েছে তারা রুফটপে। লিফটে উঠে মিনিট পাঁচেকের মধ্যে এসে দাঁড়ালো ছাদে। তিতির চুপচাপ বসে আছে পাশের খানিক দূরে চেয়ারে বসা তমা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়লো। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। ঈশান দ্রুত পায়ে এসে দাঁড়ালো তিতিরের সামনে। ভীষণ রেগে আছে সে। না করার পরও মেয়েটা এসেছে ওই ছেলেটার সাথে দেখা করতে। খুন করতে ইচ্ছা হচ্ছে তার। নিজের সামনে চেনা পরিচিত সেই ঘ্রাণ মানুষটার অস্তিত্ব টের পেয়ে মুখ তুলল তিতির। ঈশান রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে মেরে ফেলবে এমন মনে হচ্ছে। তিতিরের নির্বিকার রূপে মেজাজ হারালো ঈশান। থাপ্পড় মারার জন্য হাত তুলল, তবে ততক্ষণে তমা এসে জাপটে ধরেছে ভাইয়ের হাত। ভাইয়া কি করছোটা কি? নিজের একই দৃষ্টি ঈশান নিক্ষেপ করলো তমার দিকে। তমা ভয় পেল, ভাইয়ের হাত ছাড়ল না। ঈশান হ্যাচকাটানে ছাড়িয়ে নিল তমার হাত। জোরে জোরে শ্বাস নিল, রাগ কন্ট্রোলে আনতে চাইল। তিতিরকে কিছু বলতে যাবে, সেই সময় হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে বসলো তিতির। দুহাত বাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরল ঈশানের কোমর। মুখ গুজল ঈশানের পেটে। এক মুহূর্তের জন্য বনে গেল ঈশান। তমাও চমকেছে, তবে সেখানে দাঁড়িয়ে থেকে কাবাব মেয়ে হাড্ডি হওয়ার মতো ভুল মোটেও করলো না। আবারও নেমে চলে যাওয়ার সাহসও করলো না। ঈশান মেয়েটাকে আবার মারধর করলে কে আটকাবে? সরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। ঈশানের দুহাত দুপাশে ঝুলছে, তার কয়েক সেকেন্ড যেন হার্টবিট থেমে গেছে। খেয়াল করলো প্রচন্ড বেগে মেয়েটাকে আঘাত করে এসেছিল, অথচ মুখ দিয়ে একটা কথা বলছে না। পা শক্ত হয়ে আটকে গেছে মেঝেতে। তিতির চেয়ারে বসা, বেশ শক্ত করে জড়ানো ঈশানের কোমর। শরীরে কারেন্ট শক লাগছে ঈশানের। মুখ গুজে আছে যে মেয়েটা, কাছে কি শার্ট ভিজে যাচ্ছে। ঈশান মেয়েটার মুখ তুলতে চাইল। তিতিরের শরীর কেঁপে কেঁপে উঠছে। ঈশানের মনটা নরম হলো। শীতল শান্ত গলায় ডাকলো, তিতির। 5 মিনিট প্লিজ। তিতির। ছেড়ে তো যাবেনি, একটু শ্বাস নিতে দিন, দয়া করুন। আর বলবো না কখনো। এই প্রথম আর এই শেষ। ঈশানের বুকের ভেতর কি যেন হলো, ধক 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 শব্দ জোরালো হলো। মেয়েটার কি হলো বুঝতে পারছে না। আবার টেনে সোজা করার চেষ্টা করলো। তিতির সোজা হলো। ফর্সা পুতুলের মতো মুখটা রক্তিম, ফোলা ফোলা মুখটা কান্নার জন্যে আরো ফোলা লাগছে, কি মায়াবী না লাগছে। তিতির এবার মুখ তুলে চমকে উঠল। কি করে বসেছে সে এখন?
খেয়াল হতেই দাঁড়িয়ে পড়লো চেয়ার থেকে, দুহাতে ঝটপট চোখ মুছলো, তমাকেই খুঁজলো। তমা খানিক দূরে, সামনে ঈশান। নিজেকে শতবার ধিক্কার জানালো সে। আবেগের বশে নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছিল এই বেঈমান লোকটার কাছে। 2 কদম পিছিয়ে সরে গেল। তো আমি নিচে যাচ্ছি, আয় প্লিজ। তিতির এক ছুটে নেমে এলো। ঈশান ঠায় দাঁড়িয়ে স্তম্ভিত, হতভম্ব। কি হলো বুঝতে খানিক সময় লাগলো তার। তমা ততক্ষণে এসে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। ঈশান তাকিয়ে আছে তিতিরের প্রস্থানের পথে। সে কিছু জিজ্ঞাসা করার আগে এক এক করে ঘটে যাওয়া সব ঘটনা জানালো ঈশানকে। ঈশানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তমা ঢোক গিলল। ভাইয়া, তিতিরের কোনো দোষ নেই। গাড়িতে গিয়ে বস। ভাইয়া, এবার তুই থাপড় খেতে না চাইলে গাড়িতে গিয়ে বস ওকে নিয়ে। গাড়ি চলছে আঁকাবাঁকা রাস্তা দিয়ে। রাত হয়েছে বেশ। তারা শহরের কোলাহল ছেড়ে এসেছে বেশ খানিকক্ষণ। রাস্তায় গাড়ি চাকা হাওয়া ছেড়ে দেওয়ায় সব ঠিকঠাক করতে আরও ঘন্টাখানেক সময় নষ্ট হয়েছে। ঈশান ঘড়ি দেখলো, রাত 11:15। বাড়ি ফিরতে আরও ঘন্টার বেশি রাস্তা। বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস বইছে, ঝড় নামলো বলে। গাড়ি লুকিং গ্লাসে তাকালো পিছনে বসা তমা আর তিতির। রেস্তোরাঁ থেকে নিচে নেমে দেখে আগে পিছনে সিটে উঠে বসে আছে মেয়েটা। তমা বারবার বলা সত্ত্বেও সামনে এসে বসলো না। ঈশান চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে। জেদ ভরা মুখটা পরক করে। তমার কাঁধে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাচ্ছে। গালের কান্না শুকিয়ে যাওয়ার দাগ। ঈশান ড্রাইভিংয়ে মন দেয়। শাস্তি দেবে সে তিতিরকে, ভয়াবহ শাস্তি, আরও কাঁদাবে। সে যে যন্ত্রণা ভোগ করছে মেয়েটাকেও ভোগাবে সে। অন্য পুরুষকে নিজের স্পর্শ করতে দেওয়া শাস্তি এত সহজে কিভাবে না দেয় সে। ভাবতে ভাবতে মিনিট 10 ভিতর ধমকা হওয়া শুরু হলো। ঈশান বিরক্ত সূচক শব্দ করলো। বাড়ির পৌঁছতে এখনো ঢের দেরি। ঝড়ের গতি নিমিষে বেড়ে গেল। তমা ভয়ে আর্তনাদ করে উঠল। ঝড় শুরু হলো তো বড় ভাইয়া, কিভাবে যাব? ঈশান নিজেও ভাবছে সে কথা, কারণ বাতাসের তীব্রতায় গাছপালা ভেঙে পড়ছে আশেপাশে। এর মধ্যে গাড়ি চালানো রিস্ক, ভয়াবহ রিস্ক। রাস্তায় আরও গাড়ি তেমন দেখা যাচ্ছে না। এমন ফাঁকা রাস্তায় ঝড়ের মধ্যে দুটো মেয়েকে নিয়ে চলাচল আরও ঝামেলাকর। তার সমস্যা মনে না হলেও মেয়ে দুটো খুব সম্ভব কান্নাকাটি শুরু করবে। এরই মধ্যে তিতিরের ঘুম ভেঙে গিয়েছে। ফোলা ফোলা চোখ মুখ ডলে সোজা হয়ে বসলো। বাইরে চোখ যেতে রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল চোখ জোড়া। প্রচণ্ড ঝড় উঠেছে। আধো আধো অন্ধকারে গাড়ির ফ্রন্ট লাইটের আলোয় ভয়ঙ্কর দেখাচ্ছে পরিবেশ। প্রকৃতি রুষ্ট, অসম্ভব রুষ্ট। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বাইরে দৃষ্টি রেখে এক হাতে খামচে ধরল তোমার হাতের এক কবজি। আর্তনাদ করে উঠল। এই তো মা, বাড়ি যাব কি করে? ঈশান ভ্রুকুচকে দেখে মেয়েটাকে। ঈশান আশাদের সাথে বসে থেকেও মেয়েটা ঝড় দেখে ভয় পাচ্ছে। আশ্চর্য, সে কি সেভ করতে পারবে না নাকি? কাঁধা মেয়েটার রিয়েকশনে মেজাজ খারাপ হচ্ছে। এখানে এরকম কাঁদো কাঁদো মুখ বানানোর কি আছে? এমনিতে তো তার সামনে ভয়ের ছিটে ফোঁটা দেখা যায় না। যেখানে বাড়িময় সবাই তাকে জমের মতো ভয় পায়, সেখানে বাচ্চা মেয়ে তার সামনে জঙ্গলি বেড়ালের মতো রাগ দেখায়। অথচ সামান্য ঝড়ে এরকম ভয়ে চুপসে যাচ্ছে। তমা খানিক এগিয়ে এলো সামনের দিকে। ভাইয়া কি করবে এখন? তোর বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেবো গাড়ি থেকে। তিতির বিরক্ত হলো। এখানে তাকে টেনে আনার মানে কি? সে কি করলো আবার? তবে বলল না কিছু। কথা বলতে ইচ্ছা করছে না লোকটার সাথে। ঈশান গাড়ি থামালো রাস্তার এক কিনারা ঘেঁষে। ঝড়ে লন্ডভন্ড হয়ে যাচ্ছে আশেপাশে। মাঝারি একটা ডাল গাড়ির উপরে শব্দ করে পড়তে দুজন চেঁচিয়ে উঠল উচ্চস্বরে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে ধমকে ওঠে। আর একবার চেঁচালে দুটোকে রাস্তায় ফেলে যাবো বলে দিলাম। তমার সাথে সাথে চুপ করলো তিতির। চোখ রাঙায়, নড়ে চড়ে বসে ঈশানের কথা জবাব দিতে। তমা দ্রুত বাহু চেপে ধরে, মেয়েটার ইশারায় নিষেধ করে কিছু বলতে। তিতির ঝটকা দিয়ে সরিয়ে নেয় সে হাতখানা। ঈশানের সুরে তাল মিলিয়ে একই গলায় সে নিজেও তেতে উঠে। কোথায় কোথায় ধমকাবেন না তো। কি করবি ধমকালে? সত্যি সত্যি নেমে যাব কিন্তু। বাড়ি গিয়ে তখন কি কৈফিয়ত দেবেন? তোর মামাদের ভয় পাই আমি? কৈফিয়ত দেওয়ার ভয়ে আমি বাইরেই যাব না তাহলে? এটা মনে হয় তোর? বাড়ির মেয়েকে রাস্তায় ফেলে গেছেন, আপনাকে কেউ কিছু বলবে না মনে করছেন? গিয়ে বলবো তাদের মেয়ে তাদের পাতি প্রেমিকের সাথে ভেঙে গেছে। তেতে থাকা তিতির ঈশানের এহেন কথায় দ্বিগুণ চটে উঠল। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, সারাক্ষণ শুধু বাজে বকা স্বভাব না আপনার? স্টুপিড, জাস্ট শাট আপ ইওর মাউথ। তিতির আরো কিছু বলার জন্য মুখ খুলে তমার দেওয়া বাধায় বলে উঠতে পারে না। ঈশান বিরক্ত মুখে ফোন বের করে খোঁজাখুঁজি করলো কিছু একটা। গাড়িটা স্টার্ট করলো। কিছু দূর গিয়ে মোড় ঘোরালো বাইরের রাস্তায়। তিতির এবার আটকে উঠল। বাড়ির রাস্তা তো সোজা, ওই দিক দিয়ে যাচ্ছেন কেন? তোকে জঙ্গলে ফেলে আসতে। গাড়ি ঘোড়ার বলছি। দুর্যোগের মধ্যে আপনার হেয়ালি করতে মন চাইছে কেন এত? তমা চুপচাপ বসে আছে। ভাই থাকতে ভয়ের কিছু নেই। তিতিরকে ইশারায় চুপ করতে বলল। তবে তিতির থামার পাত্রে মোটেও নয়। থামাতে বললাম তো। সোজা রাস্তা রেখে কেন এমন রাস্তায় যাচ্ছেন? সমস্যাটা কি? ঈশান তেতে উঠল এবার। তোমা ওকে চুপ করতে বল, নাহলে এবার সত্যি সত্যি ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো। তিতিরের মুখ অপমানে ভরে উঠল, চেঁচিয়ে উঠল। বাড়ি গিয়ে আমি সত্যি বড় মামা নানু আপনাকে বলে দেবো সব। ঈশান ফিচেল হাসলো। বল গিয়ে যা, দেখে কি করে আমাকে। কিছু না করলে তোর কিন্তু খবর আছে বলে দিলাম।
তিতির কথা বলতে হাঁ করতে তাকে আর কিছু বলার সুযোগ দিল না তমা। মুখ চেপে ধরে চুপ করতে বলল। প্রকৃতি ভীষণ রুষ্ট, আকাশ পাতাল এক করে ঝড় বৃষ্টি হচ্ছে। তমা তিতির দুজনে আয়াতুল কুরসি পড়তে ব্যস্ত। আজ যান নিয়ে ফিরতে পারলে হয়। গগন বিদারী বজ্রপাতের শব্দ তো আছে। মিনিট 10-এর ভিতর গাড়ি এসে থামলো একটা মাঝারি কটেজের সামনে। তমা মাথা নিচু করে পড়ার চেষ্টা করলো। কটেজের নাম দ্য কজি হ্যাভেন নামক একটা কটেজ। তিতিরও খেয়াল করলো সেটা। এই নামটা সে শুনেছে, প্রচুর জনপ্রিয় একটা কটেজ। জনমানব শূন্য প্রকৃতির মধ্যে পর্যটকদের জন্য দারুণ একটা 5 তারকা কটেজ। তমা বা তিতির কারোরই যদিও আশা হয়নি এর আগে। ঈশান ব্যস্ত হয়ে ফোন প্যান্টের পকেটে রেখে সিট বেল্ট খুলতে খুলতে ঘাড় বাঁকিয়ে বলল, দুজন বস, আমি ভেতরে কথা বলে রুম ঠিক করে আসছি, দেখি পাওয়া যায় কি না। এর মধ্যে আজ বাড়ি ফেরা অসম্ভব। ঈশান বৃষ্টির মাথায় দৌড়ে ভেতরে গেল। ফিরে এলো মিনিট 5 পর ছাতা হাতে। যদিও ছাতাখানা উড়ে যেতে চাইছে বারবার, ইশারায় বেরিয়ে আসতে বলল দুজনকে। মাঝারি ছাতাখানার নিচে কোনো মতে দুজনকে নিয়ে ভেতরে আসলো। ভিজে একসার তিনজনই। রিসেপশনিস্টের থেকে দুটো চাবি হাতে নিয়ে একটা দিল তোমার হাতে। তোর রুম দোতলায়, ডাবল বেডে। সম্ভবত আর এক বেড অন্য একজন আছে। কোনো সমস্যা হবে না। হোটেল মালিক আমার বন্ধুর বাবা। এরা আজে বাজে মানুষ অ্যালাউ করে না, নিশ্চিন্তে থাক। তোমা মাথা ঝাঁকালো। তিথি শীতে কাঁপছে, হাত বাড়ালো ঈশানের দিকে। ঈশান ভ্রু জোড়া তুলল। কি? আমার রুমের চাবি সাথে চল, যাচ্ছি তো আমি। আমাকে দিন, আমি যেতে পারবো। তুই যেতে পারবি না সেটা কখন বললাম? চল। ঈশান তমাকে ইশারা করে হাঁটা ধরতে তিতির দ্রুত পায়ে সামনে আসে। ঈশানের কপালে 3-4খানা ভাঁজ গাঢ় হয়, আরও তিতির বিরক্ত হয়। আপনি আপনার রুমে যান, আমার রুমের চাবি দিন। আমার রুম অবধি আমি একাই যেতে পারবো। ঈশানের মুখের ভঙ্গি এমন হলো যেন ভয়াবহ কোনো জোক শুনল। তমা ঠোঁট টিপে হাসছে। তার ভাই বোন দুটোর কাহিনী দেখে টম অ্যান্ড জেরি লাগছে তার এদের দুজনকে। ঈশান তমাকে ইশারা করলো হাঁটা ধরতে। তমা বিনা বাক্যে ভাইয়ের কথা মেনে হাঁটা ধরতে ঈশান তিতিরের দিকে ফিরে বলল, তোর রুম মানে কি? আমি কি ঝড়ের মধ্যে রাস্তা থাকবো? রুমে চল। তিতিরের চোয়াল ঝুলে পড়ে। তারা কি এক রুমে থাকবে এখন আবার? ব্যস্ত হয়ে প্রতিবাদ করে আলাদা রুম নেননি? উঠল ঈশান। স্থির হয়ে দাঁড়ালো, প্যান্টের পকেটে দুহাত গুজলো, গম্ভীর চোখে পরখ করলো তিতিরকে। ভিজে চুপসে গেছে একদম, শীতে ঠকঠক করে কাঁপছে। দ্রুত রুমে না গেলে ঠান্ডা লেগে যাবে তার নিজেরই। এরই মধ্যে নাক ঝনঝন করছে। খানিক মাথা চুকালো, রাশভারী গলায় বলল, টাকা কি তোর মামা দিবে? গোল গোল চোখে তাকানোয় মুখখানা বাচ্চার মতো লাগছে এখন। বুঝতে হয়তো সময় লাগলো ঈশানের কথা। তারপর বাঁকা হাসলো। দেওয়ান বাড়ির বড় ছেলে টাকার হিসেব দেখাচ্ছে? ঈশান নির্বিকার স্বাভাবিক গলায় বলল, দেওয়ান বাড়িতে কি টাকার খনি আছে? রোজগার না করলে মাটি খুঁড়ে টাকা বের হয়? বাজে বকবেন না তো, আমার আলাদা রুম চাই। তোমার আশেপাশে কোনো রুম দিন আমায়। নেই। ঠিক আছে, অন্য ফ্লোর হলেও চলবে। ঈশানের চোখ এবার রাগে ভরে উঠল। মেয়েটা এত কথা বলতে পারে। তোকে বলছি না রুম নেই আর? এটাও কি তোমার রুমের মতো ডাবল বেড? ঈশান ফিচেল হাসলো, বাঁকা গলায় পড়ল, বউ তুই আমার, আলাদা বেটে কি কাজ? তিতির বিরক্ত হয়। খেয়ালই করবে না বললাম, বলুন। ঈশান সিরিয়াস মুখে তাকায় তিতিরের দিকে। পাশ কাটিয়ে হাঁটা ধরে লিফটের দিকে। তমা লিফটের সামনে এসে অপেক্ষা করছে। তাকে ইশারায় ঢুকতে বলে নিজেও এসে উঠল লিফটে। তিতির এক প্রকার ছুটে এসে ঢুকলো। বললেন না? ঈশানের তপ্ত দৃষ্টিকে এক ফোঁটাও গুরুত্ব দিচ্ছে না মেয়েটা। ভয় ডরের বালাই নেই। এই দুর্যোগের মধ্যে তোর এত ডিমান্ড আছে কোথা থেকে? থাকার জায়গা পাচ্ছিস, এটাই যথেষ্ট না? কথা সত্যি, এই অবস্থায় যে একটা থাকার জায়গা পাচ্ছে এটা ব্লেসিং। আপাতত চুপ চুপ থাকার সিদ্ধান্ত নিল। দোতলায় এসে তোমাকে দেখে শুনে তার রুমে রেখে দুজনে এসে পৌঁছালো 5 তলায় তাদের কামরার সামনে। ভেজা শরীরে তিতি সিটি আছে। ঈশান দরজা খুলে ভিতরে ঢুকলো। রিসেপশনিস্ট বারবার বলেছে হানিমুন স্যুট এটা। সফেদ বিছানায় সুন্দর মতো ফুল দিয়ে হার্ট শেপ করা সাজানো। মোটামুটি বড়সড় ঘর। তিতিরের বেশ পছন্দ হলো ঘরখানা। খুবই ছিমছাম গোছানো। ভেতরে ঢুকছিস না কেন? সরে দাঁড়া। তিতির বিনা বাক্যে ধীর স্থির হয়ে পাশ হয়ে দাঁড়ালো। ঈশান দরজা আটকে পকেট থেকে জিনিসপত্র হাতড়ে বের করতে ব্যস্ত। তিতির আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। রুম দেখে বুঝতে বাকি নেই এটা হানিমুন কাপলদের জন্য বরাদ্দকৃত রুম। বিছানার উপরে লাল গোলাপের হার্ট শেপের পাশে সুন্দর মতো ইংরেজি অক্ষরে লেখা হ্যাপি হানিমুন। তিতিরের বুকের ভিতরটা ছটফট করে উঠল। অজান্তে অজানা কারণে ছোটখাটো শরীরখানা কেঁপে উঠল। শীতে নাকি অন্য অনুভূতিতে বোঝা দেয়। গায়ে লেপটে থাকা জামা কাপড় টেনে টুনে কিছুটা আলগা করলো। দারুণ অস্বস্তি হচ্ছে। আর চোখে তাকালো ঈশানের দিকে। উল্টো হয়ে দাঁড়ানো, ফোন হাতে। গায়ে ব্ল্যাক শার্টটা একদম ভিজে, পেশিবহুল শরীরে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। ঈশানের দিকে তাকাতেই চোয়াল ঝুলে পড়ল তিতিরের। ঈশানেরই মধ্যে নিজের গায়ে শার্টখানা খুলে ফেলেছে। পানির ফোঁটা চিকচিক করছে জিম করা পেটানো শরীরে। ঈশান এক হাতে পিছনে
ঈশান এক হাত পেছনে দিয়ে ঘাট ডলল, আড়মোড়া ভাঙল সম্ভবত। পিঠ জুড়ে প্রজাপতির নেই কারু কাজ ফুটে উঠল এবারে। তিতির জোরে জোরে শ্বাস ফেলল, এলোমেলো দৃষ্টি সরিয়ে নিল এদিক সেদিক। বাথরুম আছে কি করতে? এখানে চেঞ্জ কেন করছেন? তিতিরের গলা পেয়ে ভ্রু কুচকে পেছনে তাকালো ঈশান। ঠোঁটে ঠোঁট টিপে চোরের মতো এদিক সেদিক দৃষ্টি লুকাচ্ছে। পুরো গায়ের জামাখানা সম্পূর্ণ ভেজা, টপ টপ করে পানি পড়ছে, নারী শরীরের ভাঁজ ফুটে উঠেছে একদম। তবে এই মুহূর্তে অনুভূতিগুলোকে জাগ্রত হতে দিল না। তমার বলা কথাগুলো মাথায় এসে ভিড় করছে। ওই ছেলেটা তিতিরকে ছুঁয়েছে, জড়িয়ে ধরেছে। ঈশানের হাতের মুঠো শক্ত হয়ে গেল, চোখের পলকে এসে শক্ত করে চেপে ধরল তিতিরের বাহু। কোথায় কোথায় শুইছে ওই ছেলে তোকে? আচমকা আঘাতে ঈশানের কথা মোটেও আশা করেনি তিতির। সে কি করে জানলো রাহাত তাকে ছুঁয়েছে? সে সময়ের কথা মনে পড়তে কান্না পেল তিতিরে, তবে মুখে প্রকাশ করতে দিল না। ঈশানের মুখ থেকে নিজের অবাক দৃষ্টি আড়াল করে বাজখাই গলায় বলল, আপনার দরকার কি তা দিয়ে? কোথাও ছোঁয়নি। ঈশানের হাতের বাঁধন আরো দৃঢ় হলো, শক্ত করে চেপে ধরল তিতিরের ডান হাতের বাহু। ধাক্কা দিয়ে দেয়ালে ঠেকিয়ে অন্য হাতে রাখলো দেয়ালে, তিতিরের মাথার উপরের দিকে। মিথ্যা বললে খুন করব। কোথায় শুইছে? তিতির নিজের গায়ের উপর থেকে পড়ে যাওয়া ওড়নাটা টানতে ব্যস্ত। ভেজা শরীরে বুকের উপর থেকে ওড়না সরে যাওয়ার থেকে বিব্রতকর বিষয় আর হয় না। ঈশানের তাতে আরো রাগ হলো। হয়তো এক হাতে ঝটকা টানে ওড়নাটা টেনে ফেলে দিল মেঝেতে। উন্মুক্ত হলো তার চোখে তিতিরের সব থেকে সুন্দর অংশ। ঈশান চোখ বুঝলো একবার, শ্বাস ফেললো, খুললো চোখ সাথে সাথেই। মেয়েটাকে এর আগেও দুদিন বলল বড় গলার জামানা পরতে, কথা শুনিনি, দর্জি চেঞ্জ করতে হবে। খোলে সব। পর পুরুষের ছোঁয়া কাপড় এখনো গায়ে জড়িয়েছিস মানে কি? ঈশানের অতিতপ্ত চোখের আগুন ঝরা দৃষ্টিতে ভয় পেত তিতির, তবে ভয় প্রকাশ হতে দিল না। কারণ ততক্ষণে পিঠের চেনখানা ঈশানের জোরে সোরে টানে শব্দ করে খুলে গেছে। তিতির দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ঈশান অবশ্য সেটা হতে দিল না। শক্ত হাতে কোমর চেপে এগিয়ে এনে কাঁধ থেকে জামা নামানোর উদ্যোগ করতেই নিজের সমস্ত শক্তিতে সরিয়ে দিল ঈশানের হাতখানা। দ্রুত দু হাতে আড়াআড়িভাবে আড়াল করতে চাইল নিজের বক্ষজোড়ার ভাঁজ। আর কত নিচে নামবেন আপনি? হ্যাঁ, এখন আমার অনুমতি ছাড়া আমি স্পর্শ করছেন? কোন সাহসে আপনি আমার জামা কাপড় খোলার পারমিশন আমি দিয়েছি কখনো আপনাকে? তিতিরের বজ্রকঠিন কণ্ঠে বাঁকা হাসলো ঈশান। বিদ্রুপের হাসি গা ছমছম করে উঠল তিতিরের। অন্তরাত্মা ভয় কেঁপে উঠল। ঈশান হাসি থামিয়ে নিজের কঠিন দৃষ্টি মেলালো তিতিরের উপর। তোকে গভীরভাবে ছুতে আমার পারমিশন প্রয়োজন পড়বে না তিতির। সেখানে জামা কাপড় খুলে ফেলে এমন কি? তিতির ভয় পাচ্ছে, শরীর কাঁপছে তার। ঈশানের শরীরে কালো প্যান্ট ছাড়া উপরের অংশ উদাম, লোমহীন, মাংসল। প্রশস্ত বুকখানা দেখে নিজের অবাধ্য বুকটা ছটফট করলো। কেমন দুর্বল লাগছে নিজেকে। নিজেকে ধমক দিল তিতির। এখন এমন অনুভূতির সময় ঈশানের দুহাতের ভিতর থেকে সরতে পারছে না, তবে ব্যঙ্গ করলো না সে নিজেও। পরপুরুষ তো আপনিও। আপনি ছুঁয়ে দিচ্ছেন, তাতেও আমার অসুবিধা। তিতিরের এহেন কথায় ভয়ঙ্কর রাগ হলো ঈশানের। সে পরপুরুষ মানেটা কি? 3 কবুলের বৈধ নারী তুই আমার, আমাকে পরপুরুষ বলছিস? ছাহ। আজ বাদে কাল ডিভোর্স হবে। প্রথম রাতে সব ক্লিয়ার হয়েছে। জেনে বুঝে আমি সেই স্বামীর কাছে শরীরের চাহিদায় সতীত্ব হারাবো? এত বোকা ভাবে নাকি কন্ট্রোললেস? কোনটা? মেয়েটা লিমিট ক্রস করা কথায় মস্তিষ্ক জ্বলে যাচ্ছে রাগে। এবার হিতাহিত জ্ঞান হারালো। এত নারীবাদী বক্তব্য দিচ্ছিস? সতীত্ব আদৌ আছে তোর? তিতির স্তম্ভিত হয়ে গেল ঈশানের এ জাতীয় কথায়। নিজের অসহায় দৃষ্টি মেলালো ঈশানের দিকে। ছলছল করা চোখ বেয়ে এবার টপটপ করে পানি গড়িয়ে পড়ল। কি বলে ফেলেছে ভাবতেই মস্তিষ্ক সজাগ হলো ঈশানের। সে কিছু বলার আগেই তিতির মুখ খুলল। মুখে লাগাম টানুন দেওয়ান সাহেব। আমার সতীত্বে প্রশ্ন তোলার আপনি কে? কেউ না। তো জবাব দিতেও বাধ্য নই আমি। না থাকতেই পারে সতীত্ব, আপনার যায় আসার কথা না তাতে। দুজনের কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। কথার পিঠে কথায় পাহাড় জমছে আরো অভিমানের। রাগে যা তা বকছে দুজনাই। তিতিরের এবার কথায় দ্বিগুণ রাগ হলো ঈশানের। নিজের শক্ত হাতে চেপে ধরলো দুগাল। হাতে চেপে ফাঁকা হয়ে এলো ভেজা ওষ্ঠজোড়া। নোনাজল গড়িয়ে পড়তেই আছে ডাগর ডাগর কাজল কালো আখি জোড়া থেকে। দাঁতে দাঁত চাপলো ঈশান, কিরমির করে উঠল। মরতে চাস তুই আমার হাতে? হ্যাঁ, আর একবার অন্য পুরুষের কথা মুখে আনলে আজ রাত তো তোর জন্য দীর্ঘ হবে তিতির। ঝটকা হাতে সরিয়ে ফেললো ঈশানের হাত। চোখ রাঙালো তিতির। ম্যারিটাল রেপ। ধরে নে তাই, কলে আটকাতে পারবি? পুরুষ মানুষের হায়নার হিংস্রতার কাছে আমি কিছুই করতে পারবো না হয়তো, তবে আমার অনুমতি ছাড়া আমার সাথে সেসব করলে মনে রাখবেন, সেদিন আপনার সাথে আমার শেষ দেখা হবে। ভয় দেখাচ্ছিস? হুম, আমি সামান্য একজন নারী। আমি ভয় দেখালেই দেওয়ান সাহেব ভয় পাবেন? এটা তো হতেই পারে না। আমি শুধুমাত্র আমার কথাটা বললাম। আমি ছিল এত সমস্যা? ওই ছেলেকে আটকাসনি কেন? ওর সব ভালো লাগে না? লাগতেই পারে। আপনারও তো রুষার ছোঁয়া ভালো লাগে, সেই হিসেবে আমার ক্ষেত্রে ভিন্ন হবে কেন? তিতির।
ঈশানের চিৎকারে থরথর করে কেঁপে উঠল তিতির। অঝরে পানি গড়িয়ে পড়ছে। রুষার কথা তো ভুল নয়, সত্যি কথা বললে এত রাগার কি হলো বুঝলো না তিতির। ভুল বলেছি আমি? আপনি কিভাবে সময় কাটিয়ে আসেন আপনার প্রেমিকার সাথে সেই কাহিনী আমাকে শোনাতে পারেন, আর আমি বলে চেঁচাবেন? আশ্চর্য ব্যাপার। আমি কাকে সইছি কিভাবে সইছি সেটার প্রমাণ তুই দিবি। আমি কেন দেব? আপনার কথা এসব নতুন তো কিছু বললাম না। ঈশান দূরে সরে এলো মেয়েটার থেকে, দুহাতে চুল খামচে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ভেজা শরীরটা শুকিয়ে এসেছে, তার পরনে শুধু ভেজা প্যান্ট। আবহাওয়া অত্যাধিক শীতল হিসেবে মতে খুব ঠান্ডা লাগার কথা, কিন্তু লাগছে না, শরীরটা গরম হয়ে যাচ্ছে। কাপড় পাল্টে নে দ্রুত, এই পোশাক পুড়িয়ে ফেলবো আমি। খুলে দে ফার্স্ট। পড়াবেন কেন? অন্য পুরুষের ছোঁয়া রাখবো না আমি। তিতির অবাক হলো, সামান্য বিষয় নিয়ে এত রিয়েক্ট করার কারণ খুঁজে পেল না সে। সামান্যই তো এটা, যেখানে সে তাকে বউ হিসেবে মানে না, কখনো মানবেও না, আজ বাদে কাল আলাদা পথ হবে দুজনার। সেখানে তাকে কে ছিল তা নিয়ে ঈশানের এত মাথা ব্যথা, এত রাগের ঘটনা মিলল না তার কাছে। ব্যঙ্গ করলো ঈশানকে। আমাকেও তো ছুঁয়েছে, এখন কি আমার গায়েও আগুন দেবেন? অবশ্য পোড়ানো তো বাদ রাখেননি কিছুই। ঈশান ঘুরে দাঁড়ালো। মেয়েটা এখনো দেয়াল সেটে দাঁড়িয়েই আছে, অন্যটা অবহেলায় মেঝেতে পড়ে আছে, কোমর ছড়ানো ভেজা চুল খুলে গেছে, তিতির করে কাঁপছে ভেজা ওষ্ঠজোড়া। ঠান্ডা লাগছে হয়তো, বুকের ভেতরটা অস্থির লাগছে। তাদের প্রথম রাতেও পরিস্থিতি অনেকটা এমনই ছিল, তাই না? সেদিনও আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, প্রকৃতি তছনছ করা ঝড় ছিল, সেই সাথে ঝড় উঠেছিল দুই মানব মানবীর অবাধ্য মনে। সেদিন নিজের করা কঠোর সংযমের কথা মাথায় আসতে মাথা শূন্য হয়ে গেল। মেয়েটা সেদিন নিজ ইচ্ছায় নিজের অজান্তে কি পাগলামি না করেছিল, যা সর্বনাশ হওয়ার সেদিনই বোধহয় হয়ে যেত। একটা মুহূর্তের পর কেউই আর নিজের মধ্যে ছিল না, নেহায়াত খোদার মর্জি ছিল না হয়তো, না হলে ঈশান ঠোঁট কামড়ে ধাতস্থ করে নিজেকে। মেয়েটা দু হাতে বক্ষজোড়া আড়াল করছে, ঈশানের হাসি পেল। সেদিনই তো এই ছোট্ট আবেদন বই নারী অঙ্গের সবটুকু মাপঝোক হয়ে গেছে তার। মেয়েটা বড্ড অবুঝ। তুই পড়াচ্ছিস আমাকে সেদিনের মতো? ঈশানের কণ্ঠ আচমকা কেমন যেন অন্যরকম শোনাচ্ছে। তিতিরের বুকের ভিতর কেমন একটা করছে। কাপড় পাল্টে আয়, নাকি সেদিনের মতো আমি পাল্টে দেবো। কান ঝনঝন করে উঠল। অসভ্য লোকের অসভ্য কথাবার্তা। এলোমেলো দৃষ্টি ফেলে দ্রুত ছুটল বাথরুমের দিকে। দরজা আটকে জোরে জোরে শ্বাস ফেললো। এতক্ষণ কিভাবে যে দাঁড়িয়েছিল লোকটার সামনে একমাত্র সেই জানে। তিতিরের শরীরটা এবার ঠান্ডায় কেঁপে উঠল, মাথাটা টনটন করছে। কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা শুরু হলো বলে। নির্ঘাত আজকেও কঠিন জ্বর আসবে। বৃষ্টির পানি তার একদম সয় না, তা যদি আবার হয় অসময়ের বৃষ্টি। দ্রুত গায়ে জামাটা খুলে ফেললো, গায়ে থাকা আর বাকি সব বস্ত্রগুলো ঠাঁই নিল বাথরুমের মেঝেতে। শাওয়ার ছেড়ে গোসল করে নিল সময় নিয়ে। হঠাৎ কিছু একটা খেয়াল হতে আরেক দফা আটকে উঠল সে। এখন পড়বেটা কি? অসহায় চোখে তাকালো ভিজে চুপচুপে গায়ের পোশাকগুলোর দিকে। বাথরুম এ দুটো তোয়ালে ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু নেই। সর্বনাশ, এবার কান্না পেয়ে গেল তিতিরের। অতক্ষণ দাঁড়িয়ে থেকে গায়ের জামা কাপড় যতটুকু হোক পানি অনেকটাই শুষে নিয়েছিল, তাও এখন তো ভিজে একসার। প্রায় ঘন্টাখানেক হলো বাথরুমে তিতির। ঈশান এর মধ্যে বেশ কয়েকবার হাঁচি দিয়েছে। বৃষ্টির পানি ধুয়ে মাথায় স্বাভাবিক পানি না দেওয়া পর্যন্ত হচ্ছে না। তার মধ্যে উদাম গায়ে ভেজা প্যান্ট জড়িয়ে বসে আছে। মেয়েটার বের হওয়ার নামগন্ধ নেই। আরেক দফা হাঁচি দিল সে। নাক ডলে ফোনখানা টেবিলে রেখে উঠে এসে দাঁড়ালো বাথরুমের দরজার সামনে। বাজখাই গলায় ডাকলো তিতিরকে। ঘুমিয়েছিস তুই বাথরুমে? ঘন্টার পর ঘন্টা কি করছিস তো? ঈশানের গলা পেয়ে লাফিয়ে বাথটাবের কিনারা থেকে উঠে দাঁড়ালো সে। মাথা নিচু করে নিজেকে পরখ করলো একবার। একটা সুতো নেই। এই অবস্থায় বাড়ি যাওয়ার প্রশ্নই ওঠে না। মাথায় তোয়ালেটা জড়ানো, গায়ে জামাগুলো যতটুকু সম্ভব পানি নিংড়ে মেলে দিয়েছে। খুব ভালো করে তার জানা আছে এই কয়েক মিনিটে এক ফোঁটা পানিও শুকায়নি। তিতিরের জবাব না পেয়ে দরজায় আঘাত হানলো ঈশান। শব্দ করে কষাঘাত করলো। কানে যাচ্ছে না আমার কথা? তিতির অস্থির হাতে অন্য তোয়ালেখানা গায়ে জড়ালো, আয়নায় পরখ করলো নিজেকে। এমন অবস্থায় সে বের হবে ভাবতেই গালখানা লজ্জায় রক্তিম হয়ে উঠল। অনবরত দরজায় কড়া নেড়েই যাচ্ছে ঈশান। আমাকে তুই নিউমোনিয়া মারতে চাস নাকি? তিতির বিরক্ত হয়, লোকটার খালি অশুভ কথাবার্তা। আমি বের হব কি করে? পানে পা দুটো কি আলমারিতে তোলা? বাজে বকবেন না একদম। তুই বাজি না বকে বের হ জলদি। এই অবস্থায় সম্ভব নয়, সময় লাগবে আমার। বের হওয়ার কথা আর একবার বলতে হলে দরজা ভেঙে ঢুকবো কিন্তু তিতির। তখন কিন্তু পানি দিয়ে চুবাবো তোকে। তিতিরের মেজাজ খারাপ হয়। কথাবার্তার কি ছিরি লোকটা, তার উপর গাধা একটা। সে কি জানে না জামা কাপড় নেই তিতিরের? কি পরে বের হবে? জামা কাপড় নিয়ে আসুন যান। ঈশানের এতক্ষণে বোধগম্য হলো পুরো বিষয়খানা। সত্যিই তো জামা কাপড় নেই তো কারোরই। নিজেকে খেয়াল করে নিল, ভেজা কাপড়ে মেয়েটা থাকতে পারবে না। এবার খানিকটা নরম শোনালো তার কণ্ঠ। তোয়ালে নেই ওখানে? আছে। ওটাকে জড়িয়ে বের হ। অসম্ভব।
অসম্ভবকে ঠেলা মেরে সম্ভব করে বের হ। ঠান্ডায় হাত পা হিম হয়ে আসছে আমার। তিতির 7-5 ভেবে আর কোনো পথ খুঁজে পায় না। এই অবস্থায় বের হওয়া ছাড়া আত্মা শুকিয়ে আসছে তার, ধরাস করছে বুকের বাঁ পাশ। কি লজ্জায় না পড়বে সে। তিতির, বের হবি তুই? আপনি দয়া করে সরে দাঁড়ান দরজা থেকে, আর অন্যদিকে ঘুরে দাঁড়ান। ঈশান বিরক্তিসূচক শব্দ করে ধমকে ওঠে। ঘুরে দাঁড়ালাম, তারপর কি অদৃশ্য হয়ে যাবি ঘরে এসে, নাকি আমি অন্ধের মধ্যে চোখ বুজে রাখবো সারাক্ষণ? কোনটা? সে যা করার করব আমি। আপনি যা বললাম শুনুন। ঈশান দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ায়, গলা উঁচোয়। ঘুরেছি, দ্রুত বের হ। এমনি তো দেখা বাদ নেই কোনো কিছুর, অযথাই নাটক মেয়ে মানুষের। প্রথম কথাটা কানে আসতে দ্রুত চিটকিনি খুলে বের হওয়ার উদ্বেগ করে তিতির। তবে লাইনের শেষ কথাগুলো কানে আসতে লজ্জায় আড়ষ্ট শরীরে নিয়ন্ত্রণ হারায়, চমকে গিয়ে ধপাস করে পা পিছলে মেঝেতে পড়া এই মেয়েটা। আচমকা ঘটে গেল সবটা, ব্যথায় গুঙিয়ে উঠল সে। ঈশানের কানে গেল শব্দটা, হুড়মুড়িয়ে ঢুকে এলো বাথরুমে। মেঝেতে শটান পড়ে আছে তিতির। সবে সেটা নিয়ে টেনশন করার আগে হার্ট একটা বিট মিস করলো অন্য কারণে। এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। তিতিরের গায়ের তোয়ালেটা আলগা হয়ে গেছে। ঈশানের ঘোরার সাথে সাথে খুলে মেলে গেল মেঝেতে। তিতির ব্যথা ভুলে হতভম্ব হয়ে গেল। নিজের শরীরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। অসভ্য লোক আপনি, অসভ্য একটা। ঈশান বুঝলো না এখানে সে অসভ্যটা হলো কি করে। পড়ে গেল ও, খুলে গেল ওর তোয়ালে। সে কি দোষ করলো? নাটক করবি না বলে দিলাম, তোয়ালে জলে শক্ত করে। তিতির ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান পারছে না ঘুরতে, বুকের বাঁ পাশের অঙ্গটা বেরিয়ে এলো বলে এক হাত বুকে রাখলো। ভাগ্যিস সম্পূর্ণ খোলার আগে ঘুরে দাঁড়িয়েছিল, না হলে কি হতো আজকে খোদা জানে। বইয়ের ওই রূপ দেখে নিজে আত্মসংযমে এক বালতি জল কি ফেলতো না সে? সর্বনাশটা কি করেই ফেলতো না? এই যেমন কিছু না দেখে শরীরটা কেমন করছে, বাকিটার ভাবতে পারলো না সে। ধমক দিল তিতিরকে। দেখি বাবা, কিচ্ছু আর জ্বালাতন করিস না প্লিজ, মাফ কর আমাকে। তিতিরের কান্নার গতি বাড়ে। সে জ্বালাতন করে সব সময়, আবার গায়ের তোয়ালেটা জড়ায়। কোমরটা বোধহয় ভেঙে গেছে আজকে। ওঠার চেষ্টা করে, অবশ হয়ে গেছে পা দুটো। মৃদু আর্তনাদ করে ওঠে। ঠোঁট কামড়ে ধরে ঈশান। একদম রিপিট টেলিকাস্ট হচ্ছে সেদিনের ঘটনা। আজকে মেয়েটা এমন সেমন করলে তার মরণ নিশ্চিত। উল্টাপাল্টা স্নান করবি না, উঠে দাঁড়া। তিতির দাঁত কামড়ে ওঠার চেষ্টা করলো, কিছুতেই ঈশানের সাহায্য নেবে না সে। কিন্তু সম্ভব হলো না, কিছুতেই উঠতে পারলো না। আপনি বাইরে যান, আমি আসছি। এখন উঠতে তোর সমস্যা কি? সময় লাগবে, উঠতে যান। ঈশান বিরক্ত মুখে ঘুরে তাকালো। বক্ষজোড়ার উপরের উন্মুক্ত অংশ আর হাঁটুর নিচে খোলা অংশ জলজল করছে। নিজেকে নিয়ন্ত্রণ করলো খুব করে। তিতির কিছু বলার আগে পাজা কোলে তুলে নিল। চেঁচিয়ে আঁকড়ে ধরল ঈশানের ঘাড়। ঈশানের উদামে শরীরের স্পর্শ লাগছে উন্মুক্ত অংশ জুড়ে। দুটো মানব হৃদয়ে কঠিন শিহরণ বয়ে গেল। কেঁপে উঠল গোটা দুই শরীর। লজ্জায় লাল নীল হতে ব্যস্ত তিতির। এই লোকটার থেকে 100 হাত দূরে থাকতে চায় সে, অথচ ভাগ্যের দোষে অর্ধনগ্ন হয়ে তার কোলে উঠতে হচ্ছে বারংবার। তোকে কোলে করে বাথরুম থেকে ঘরে নিয়ে চুক্তি নিয়েছি আমি উদয়। কি? 2 দিন একসাথে থাকতে হলো, 2টো দিনে একই অবস্থা। বাথরুমে এসে কিছু না কিছু একটা কাহিনী বাজিয়ে বসে থাকিস, তোকে কোলে করে ঘরে নিতে হয় আমাকে। যন্ত্রণা একটা। তিতির গাল ফুলালো। সে কি ইচ্ছে করে এসব করে নাকি? বিছানায় যাব, ব্যথা করছে। আবার একই কথা। এমন অবস্থায় কোলে উঠে যদি সে নারী বিছানায় যাওয়ার জন্য বায়না করে, তার স্বামী নামক পুরুষ হৃদয় কি পরিমাণ তোলপাড় করে তাকে এই মেয়ে বোঝে। চড় দিয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। এবারের ধমকের মাথা মুন্ডু খুঁজে পেল না তিতির। আমি কি করলাম? চুপ। গটগট করে এনে ফেললো বিছানায়। তিতির কাদো কাদো মুখে ধীরে সুস্থে পা চাপিয়ে বসে চাদর দিয়ে ঢাকলো উন্মুক্ত পা জোড়া। ঈশান তাকালো না তার দিকে। দ্রুত তারও পোশাক পাল্টানো দরকার। সেই উদ্দেশ্যে রওনা হতেই থমকালো পা জোড়া। দুটো তোয়ালে তিতিরের কাছে। তোয়ালেটা খোল। রসগোল্লার মতো বড় করে ফেললেও তিতির চোখ জোড়া। এই লোক বলে কি? আত্মরক্ষার ভঙ্গিতে আড়াআড়ি হাত রাখলো প্রথমে বুকের উপর, তারপর একই গতিতে চাদরখানা টেনে শরীর আড়াল করলো। অসভ্য। কপালে ভাঁজ পড়লো ঈশানের। অসভ্য অসভ্যকের মুখে ফেনা তুলছিস। অসভ্যতা আমি কি করেছি কিছু এখনো? করব? করছেন না বুঝি? টাওয়াল খুলবো মানেটা কি? বাচ্চা কাচ্চা নিয়ে এই এক সমস্যা। বোঝে হয়তো একদম কম, নয়তো এক পাতা বেশি। তিলকে তাল করা জন্মগত স্বভাব এমনিতেই নারীদের। তার মধ্যে যদি হয় বাচ্চা বউ, তাহলে তো কথাই নেই। দাঁত খিচালো ঈশান। গায়েরটা, মাথারটা আমি পরব কি? কিছু শাড়ি দেখতে চাস? হতভম্ব তিতির দুদিকে সজোরে মাথা নাড়ল। সেটা কখন বললাম আমি? নিন। মাথার তোয়ালেখানা খুলে বাড়িয়ে দিল ঈশানের দিকে। তোয়ালেখানায় তিতিরের চুলের সেই মাতাল করা ঘ্রাণ। ঈশানের গোসল করে বের হতে মিনিট 15 সময় লাগলো। ভেজা কাপড় মেলে কোমরে তোয়ালে জড়িয়ে বের হলো। নেশাগ্রস্ত লাগছে তার নিজেকে। তোয়ালেটার ঘ্রাণে আগুন লেপ্টে আছে যেন। এক হাতে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ঈশান এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে।
তিতির তখনকার মতোই চাদর গলা অবধি টেনে বসে আছে, ভেজা চুলগুলো বিছানা ছুঁয়েছে। তিতির নিজের দৃষ্টি সংযত করতে মরিয়া। ঈশান কেমন অবস্থায় সে এর আগেও একদিন দেখেছিল, বিয়ের আগের দিন সম্ভবত। কোমরের বেশ নিচে তোয়ালেখানা, পেটের 6 খণ্ডের কারুকাজ ভি শেপ হয়ে তোয়ালের ভিতরে আড়াল হয়েছে। ভাবতেই শরীর গরমে হয়ে ঘেমে উঠল, চোখের পলকে অসহ্য অনুভূতি, রাগ, অভিমান, আত্মসম্মান সব বিসর্জন দিয়ে বেহায়ার মতো আত্মসমর্পণের অনুভূতি যাকে বলে আর কি। মুষলধারে বৃষ্টি কমার নাম গন্ধ নেই এক বিন্দু। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নিজের ফোনখানা চার্জে দিয়ে বাড়িতে এর মধ্যে ফোন করে জানিয়ে দিচ্ছে তাদের কথা। তমার বাড়িতেও আলাদা জানাতে হয়েছে, সমস্যা হয়নি মোটেও। ঈশান সাথে আছে, সেখানে মেয়ে দুটোকে নিয়ে টেনশন করার সময় নষ্ট বই কিছুই নয়। এরই মধ্যে হোটেল বেয়ারাকে দিয়ে নিজের গাড়ি থেকে ল্যাপটপখানা আনিয়ে নিয়েছে ঈশান। সোফায় বসে সেটাতে দৃষ্টি তার। তিতির ফোনে তমার একের পর এক উল্টাপাল্টা মেসেজের জবাব দিতে ব্যস্ত। তমার এক একটা মেসেজ নিজের অজান্তেই বারংবার দৃষ্টি চলে যাচ্ছে ঈশানের দিকে, আর রক্তিম মুখখানা আরও রক্তিম হচ্ছে। তিতির ফোন বন্ধ করে ফেলে। তমার এসব বাজে কথায় আর কিছুক্ষণ উত্তর দিলে নিজের হুঁশ হারিয়ে বসবে সে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে রাত্রি 1:45। বেশ রাত হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ঘুম ধরছে না। এই অবস্থায় ঘুম ধরবে আশা করাই ভুল। ঈশানকে দেখে তার শ্বাসকষ্ট হচ্ছে রীতিমতো। লোকটা এমন বিপজ্জনকভাবে আছে। অতি সুদর্শন পুরুষ মানুষ এমন করে সামনে থাকলে নিজেকে কিভাবে সামলাতে হয় জানা নেই তার। ঈশানকে দেখলেও আর চোখে সম্ভবত লোকটার ভালো রকম ঠান্ডা লেগে গেছে। বেশ কয়েকবার হাঁচি দিচ্ছে, মুখটা লাল লাগছে, তার নিজেরও জ্বর জ্বর লাগছে। এরই মধ্যে ঈশানের মধ্যে শুতে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে সে নিশ্চিন্ত হবে নাকি মানুষটার জন্য টেনশন করবে বুঝতে পারছে না। আর রাগটা ঠেলে এসে ঘুমাতে বলবে কিনা ভেবে পাচ্ছে না সে। ঘরের মধ্যে কয়েকটা সোফা, কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো সোফায় সিঙ্গেল হিসেবে। এখানে ঈশানের মতো বড়সড় দেহের অধিকারী একজন পুরুষের কল্পনাতেও শোয়ার উপযোগী নয়। কপাল চেপে আছে ঈশান। তিতির খুব করে নিজের মনটা অন্যদিকে সরাতে চাইলেও সম্ভব হলো না। ধীর গলায় বলল, আপনি শুয়ে পড়ুন এসে। ঈশান মাথা তুলে তাকালো তিতিরের দিকে। গুটি গুটি মেরে বিড়ালছানার মতো বসে আছে চাদর জড়িয়ে, মুখটা রক্তিম। জ্বর আসছে হয়তো। নিজের অবস্থা বেশ বেগতিক, সত্যি ঘুম দরকার। কিন্তু বিছানাটা পরখ করলো ঈশান। তিতিরের সাথে এক বিছানা খুবই রিস্কি, বিশেষ করে আজকে। একে তো আবহাওয়া সুবিধার নয়, আর না তো তিতির সুবিধাজনক আছে। একে তো ওরকম নারী দেহ পাশে রেখে ঘুম অসম্ভব। যাও দৈবভাবে সম্ভব হয়ে যায়, তারপরও রাতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা শতভাগ। জেগে থেকে এই ছোটোখাটো তোয়ালে দুজনেরই গায়ে থাকতে চাচ্ছে না। সকালে উঠে কার উপর কাকে কোন অবস্থায় দেখবে ভেবে শরীর ঝাঁকি দিয়ে উঠল ঈশানের। তিতির তখনও আগ্রহ চোখে তাকিয়ে আছে ঈশানের জবাবের অপেক্ষা। ঈশানকে কিছু বলতে না দেখে আবারও ডেকে উঠল, ঈশান ভাই। ব্যাস আগুনে ঘি পড়ল আবার। চোখের পলকে ঈশানকে আবিষ্কার করলো তিতির তার সামনে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল বিছানায়। ঈশান ঝুঁকে আছে তার উপর। তোর ভাই আমি? নন। কবুলের পর ভাই থেকে কেউ? তিতিরের রাগ হয়। দিনের মধ্যে 100 বার কবুলের দোহাই দেয়, যেটা কোনো মূল্যই নেই তাদের সম্পর্কে। এক বাঁধাধরা জোর জবরদস্তির সম্পর্ক। সেখানে কি ডাকলো, কি বলল সেটা নিয়ে এতে রিয়্যাক্ট করার কি আছে? আপনার সাথে আমার কবুলের পরের সম্পর্কও হয়নি ঈশান ভাই। সুতরাং আগে যে যা ছিলাম আমরা, যা ডেকেছি, সেটা এখনো ডাকলে দোষের বলে মনে করি না আমি। তিতির ভেবেছিল ঈশান তার এই কথায় আবার রেগে যাবে। আশ্চর্যজনকভাবে ঈশানের মুখে রাগের ছিটে ফোঁটা দেখা গেল না, বরং উল্টো কেমন একটা হাসি হাসলো। এই হাসিতে হৃদয় কেঁপে উঠে, ধরফর করে বুকটা। কবুলের পরেই সম্পর্ক হোক সেটা চাস? আমায় কি ভাবেন আপনি? বাচ্চা? সে আপনি যা খুশি ভাবতে পারেন, তবে আমি সেই কোয়ালিটির নারীদের মধ্যে মোটেও পড়ি না যারা শুধুমাত্র দেহের চাহিদা মেটাতে সর্বস্ব বিলিয়ে দেব। এমন পুরুষের কাছে যে পুরুষ তাকে বৈধ স্বীকৃতি দেয়নি। সুতরাং আপনার প্রেমিকার সাথে আমাকে ভোলাবেন না একদম। বিয়ের আগে এই ধরনের সম্পর্ক তো দূরে থাক, বিয়ে হলেও আমি কারো মনের বিরুদ্ধে সেই ধরনের সম্পর্ক স্থাপন করতে চাইবো না। বড্ড বড় মানুষের মতো কথা বলছিস আজকাল। ঘুমিয়ে পড়ুন। পাশে শুভ? তিতির চুপ করে তোতলায় এবারে। বড় বিছানা, উপাসটায় শুয়ে পড়ুন। শরীর খারাপ হলে মামুনির কাছে জবাব দিতে হবে আবার। আমার জন্যই হলো না কি কিনা আজ এসব। ঈশান কিছু বলে না। বুকের দ্রিম দ্রিম শব্দ উপেক্ষা করে ধীরে সুস্থে বিছানায় উঠে আসে। তিতির ততক্ষণে আরো খানিকটা সরে এসেছে। খিদে পাইনি? ঈশানের এই কথায় নিজের পেটে হাত চলে যায় তিতিরের। সত্যিই তো সেই দুপুরে খেয়েছে, খিদে পায়নি মানে জব্বর খিদে পেয়েছে। তবে মুখে বলল না, মাথা নাড়ল দুদিকে। আমার মন বলছে খিদে পেয়েছে তোর। আন্দাজ শক্তি ভালো না আপনার। ঈশান জবাব দেয় না। মেয়েটার মুখটা শুকনো লাগছে। রাতে খায়নি তারা কেউই। ফোন করে খাবার চেয়ে নিল হোটেল থেকে। মিনিট 10-এর মধ্যে এসে পৌঁছালো রুমে। রুম বেয়ারা রাতের খাবার নিয়ে।
মিনিট 10-এর মধ্যে পৌঁছালো রুমবিয়ারা রাতের খাবার নিয়ে। তিতির বিছানা থেকে ওঠার সাহসই করছে না, লজ্জায় মরে যাবে এতবার এভাবে লোকটার সামনে আসলে। ঈশান খাবারের ট্রেখানা নিয়ে এসে বসলো বিছানায়, বাড়িয়ে ধরলো তিতিরের দিকে। নে। তিতির অবাক দৃষ্টিতে তাকিয়ে। তার জন্য খাবার এনেছে ঈশান, সে কিভাবে টের পেল তার খিদে পেয়েছে? খিদে নেই, আপনি খেয়ে নিন। কথা পারবি না। জোর করবেন না, খাবো না বললাম তো। ঈশান ধমকে উঠল, এবার নিজেরও তো খিদে পেয়েছে। অগত্যার মুখ ফিরিয়ে থাকতে পারল না, চাদরের তলা থেকে হাত বাড়াতে গেল, তবে আবার তোয়ালেখানা আলগা বোধ করতে হাত ভিতরে নিয়ে নিল। অসহায় চোখে তাকালো ঈশানের দিকে, ঈশান তার দিকে স্থির দৃষ্টিতে তাকানো। আপনিই খান। হাঁকর দেখি। হঠাৎ নিজের মুখের সামনে ভাতের লোকমা দেখে বাখারা হয়ে গেল তিতির, চোখ বড় বড় করে ফেললো। ঈশান সুন্দর মতো ভাত মেখে ধরে আছে তার মুখের সামনে। হাঁটা করছিস, আর একটু বড় করে কর। মুখে দিতে পারবি খাবারটা? আমি চুপ, হাঁকর। তিতির হাঁ করে, ধীরে সুস্থে একের পর এক লোকমা তুলে দিচ্ছে ঈশান তার মুখে। তিতির রীতিমতো স্তম্ভিত, বাকরুদ্ধ। ঈশানের এই ব্যবহারের সাথে সে পরিচিত নয়, না তো আশা করে। হঠাৎ চোখে পানি চলে এলো, টইটুম্বর পানির তোরে ঝাপসা হয়ে এলো আকিজোড়া। তাদের প্রথম রাতে ঈশানের বলা প্রতিটা কথা কানে বেজে উঠল। এসব ভালোবাসা না, একদম নয়। ভালো তো ঈশান অন্য নারীকে বাসে, এসব কি তাহলে? এই যত্নই মান অভিমান, অন্য পুরুষ ছোঁয়ায় এত জেলাসি কেন? এসব অহংকার। দেওয়ান সাহেবের স্ত্রী নিজে স্বীকৃতি না দিলেও সমস্ত জানে, সেই অহংবোধ থেকে হয়তো তিতিরের চোখ জোড়া আচমকা কঠিন হয়ে আসে, মুখ সরিয়ে নেয়। খাবো না, আপনি খেয়ে নিন। আচম কেমন কঠিন গলায় চমকে উঠল ঈশান, দু চোখের মাঝে ভাঁজ পড়ল, চোখ সরু হয়ে এলো। আর একটু। তিতির অন্যদিকে ফিরে, এত যত্ন তার জন্য নয়, ঈশানের জীবনে সে কয়েকদিনের অতিথি। অতিথি নয়, বোঝা হয়তো। এসব দয়া ছাড়া আর কিছু না, এসবে দুর্বল হলে চলবে না। বাঁকা চোখে তাকালো ঈশানের দিকে, বাঁকা হাসলো। মিথ্যে যত্নে অভ্যস্ত নই আমি। আমার জীবনে অনেক মানুষ এসেছে, সবার মন থেকে দেওয়া ভালোবাসা অভ্যস্ত আমি। এসব করবেন না দয়া করে। সত্যের থেকে মিথ্যার ছলনা ভয়ঙ্কর হয়। আপনি খেয়ে নিন। ঈশান চুপচাপ শুনল। তিতিরের অভিমান ধরতে না পারার মতো বোকা সে নয়, একদম নয়। আচ্ছা, তার বুকের বাঁ পাশে হঠাৎ এমন চিনচিন করে উঠল কেন? ভার লাগছে বাঁ পাশটা। সে কি বলে দেবে সবটা? কি বলবে এখনই? সে নিজেই তো নিশ্চিত নয়। তাহলে ঈশান দীর্ঘশ্বাস ফেলে, সে কি প্রেমে পড়লো এবার? ভালোবেসে ফেললো এই মেয়েটাকে? চোখ বুজে স্থির করে নিজেকে। সামান্য এই কয়টা দিনে কাউকে ভালোবাসা যায়? কই, রুষাকে তো এতগুলো বছরেও ভালোবেসে উঠতে পারেনি, এমন অনুভূতি কখনো হয়নি। তাহলে এই মেয়েটার কাছে আসলে তার এমন অবস্থা হয় কেন? এমন অভিমান করলে তার বুকটা জ্বলে কেন? ভালোবাসা বলে এটাকে? এই অনুভূতি প্রথম, নতুন, যা কেবল এই মেয়েটার কাছেই হয়। ঈশান এক হাতে গাল ধরে ঘুরিয়ে আনে তিতিরকে। হাঁকর। খাবো না বললাম তো, জোর কেন করছেন? খেয়েছি আমি। ভালোবেসে খাওয়ালে খাবি? বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠে তিতিরের শরীর, অবাকে চূড়ান্ত হয় সে। ঈশান ধুইব্রু নাচায়। কি বললাম? তিতির নিজের মনকে 7-5 বোঝালো, এহেন ছলনায় পা সে দেবে না, কখনো না। রুষা বোধহয় এমন আহ্লাদে অভ্যস্ত, তাই না? বারবার রুষাকে টানছিস কেন? কাউকে যদি টানার থাকে সে তো রুষাই। কবুল পড়লাম আমি আপনার নামে, বিয়ে নামক বৈধ কলঙ্ক মাখলাম আমি গায়ে, অথচ আপনাকে পেল সেই নারী, তাকে টানবো না মানে? বারবার একই কথায় ক্ষতবিক্ষত হচ্ছে ঈশানের বুকটা, হাত পা বাঁধা তার। না হলে মনের ভিতর এখন চলছে, মস্তিষ্ক তাকে যা করতে বলছে করে ফেলতেও। সেদিন তো জ্ঞান ছিল না মেয়েটার, তাই ওই পাতলা ঠোঁট জোড়া স্পর্শ করতে দুবার ভাবেনি, কিন্তু আজ ভাবতে হচ্ছে। চাইলেও আঁকড়ে ধরতে পারছেন না ওই কমলা কোষের ন্যায় গোলাপি ওষ্ঠ, থামাতে পারছে না নিজের বুকের ঝড়। ঈশান, আশাদ, দেওয়ান এই প্রথম কারোর সামনে এমন অসহায় বোধ করছে, যাকে কৈফিয়ত দিতে না পারা যন্ত্রণায় ছটফট করছে। তাও নাকি হাঁটুর বয়সী একটা মেয়ের। সাধারণ মেয়ে নয়, এই আবার বিয়ে করা বউ, যাকে কিনা বিয়ের প্রথম রাতেই ডিভোর্স দেবে বলেছে। কথা বলিস না প্লিজ। ঈশানের ব্যাকুল কণ্ঠে মুখ তুলে তাকায় তিতির। মায়া হচ্ছে তার, নিজের জন্য, সামনের মানুষটার জন্য। ইস, কি সুন্দর একটা সংসার হতে পারতো তারও, স্বপ্নের মতোই। সুদর্শন পুরুষটা একান্তই তার হতে পারতো, একদম ব্যক্তিগত। তিতির কথা বলে না, কাত হয়ে চাদর টেনে হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ে। ঈশান নিজের হাতে থাকা প্লেটে কাত হয়ে চাদর টেনে হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ে। ঈশান নিজের হাতে থাকা প্লেটে তিতিরের এঁটো খাবারটুকু খেয়ে শেষ করে। তিতিরের অবশ্য সেসব অদেখায় থাকে। ঈশান বেশ সময় নিয়ে বাকি কাজ সেরে বিছানায় আসে। পাশাপাশি শোয়ার সাহস করতে ইচ্ছে হচ্ছে না, ভয় হচ্ছে। তবে কাছ থেকে মেয়েটার শরীরের মিষ্টি ঘ্রাণ নেওয়ার লোকটা সামলে উঠতে পারল না, নিঃশব্দে শুয়ে পড়ল তিতিরের পাশে। মেয়েটা কি ঘুমিয়ে গেছে? এই অবস্থায় কিভাবে কারোর ঘুম ধরতে পারে? তার তো ধরছে না। জ্বলন্ত আগুনের পাশে ঘুম ধরে না, পুড়তে মন চায়। ঈশান কিন্তু মোটেও দূরত্ব রাখলো না। বেশ খানিকটা ঘেঁষে আসতেই ছিটকে আরও সরে যেতে গিয়ে প্রায় বিছানা থেকে পড়ে যাওয়ার অবস্থা। তিতির চেঁচিয়ে উঠতে কোমর ধরে টেনে আনলো নিজের কাছে, বুকের সাথে এসে ঠেকলো তিতিরের নরম মুখখানা।
নরম ওষ্ঠের ছোঁয়ায় ছন্নছাড়া হলো হৃদয়। তিতির নাড়াচাড়া করছে না, পারছে না। শরীর অবশ হয়ে গেছে, কোমরের শক্ত হাতের স্পষ্ট নাকে এসে লাগছে ঈশানের শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ। কই এখন তো পারফিউম তো লাগাতে দেখলো না। তিতির দুর্বল হয়ে যাওয়া শরীর সরিয়ে নিতে চায়, ঈশান ছাড়ে না। বুকটা ঠান্ডা করা দরকার, বুকের বা পাশটায় চেপে ধরবে কি মেয়েটার মাথাটা, তাহলে শান্ত হবে কি বুকটা। তিতির ছটফটিয়ে উঠল, সরে যেতে চায় সে। তিতির খুব কষ্টে নিজের গলা কঠিন করলো। ছাড়বেন না কেন? সরুন প্লিজ। একটু শান্ত হতে দে। এভাবে শান্ত হওয়া যায় না, সরুন। তুই কি করে বুঝলি যায় না? তিতির কি বলবে ভেবে পায় না। এমন বুকের মধ্যে জড়িয়ে রাখলে নিজেকে আটকানো যায়? আমি এসবে অভ্যস্ত নই, দয়া করে সরুন। আমিও অভ্যস্ত নই। মিথ্যাটা কি রোজকার স্বভাব? মিথ্যা মেনে থাক কিছুক্ষণ। তিতিরের শরীর কাঁপছে, নারী সত্তা জেগে উঠছে বহু আগেই। ঈশানের স্পর্শে পাগল প্রায় লাগছে নিজেকে, চোখ বুজে আসে তার, তবে সায় দেয় না সেসবে। এক প্রকার জোর করে সরে আসে অনেকটা। যা করার করেছেন, আর আমাকে অসম্মানিত করবেন না, দোহাই লাগে আপনার। ঈশানের ভ্রু কুঞ্চিত হয়, তবে রাগ করে না। তিতিরের এ ধরনের কথা বলার যুক্তি অবশ্যই আছে, দায়ী সে নিজে। তিতির ছাড়িয়ে নিলে ছাড়িয়ে নিতে দেয়, তবে সরে সয় না। তিতির রোবটের মতো সোজা হয়ে সয়, গলা অবধি চাদর টানা, কোনো রকমের নড়াচড়া করছে না। তিতির নিজের উপর বিরক্ত। বুকের হাতুড়ি পেটানোর শব্দটা মনে হচ্ছে পুরো ঘরময় হচ্ছে। আর চোখে তাকালো ঈশানের দিকে, মাথা হাতে তালুতে ভর দিয়ে কাত হয়ে তার দিকে শুয়ে আছে। সরে সরছেন না কেন? এত বড় বিছানা। ঈশান হাসে আচমকা, তিতিরের কানের কাছে মুখ নেয়, হাসকি স্বরে বলে ওঠে। সেদিন তো হুঁশি ছিলি না, আজ তো হাসিস। কান দিয়ে গরম ধোয়া বের হয় তিতিরের, ঝাঁকি দিয়ে ওঠে শরীর। লজ্জায় রাঙা হয়ে দুধে আলতা মুখখানা, পাতলা ঠোঁটখানা দাঁতের দংশনে ক্ষত বিক্ষত হচ্ছে। দরকার হলে তেলাপোকার সাথে রাত কাটাবো, তবু আপনার সাথে না। কাছে আসবেন না একদম। ঈশান শটানে শুয়ে পড়ে, আফসোসের সুরে বলে। রুচি খারাপ, এত ড্রেসিং পুরুষ দেখে ইস, আফসোস হচ্ছে তোর জন্য। তিতির লজ্জায় কিছু বলতে পারে না। এরই মধ্যে ঈশানের গলাস্বর আরো ধীর হয়, দ্বিগুণ মাতাল স্বরে বলে ওঠে। আজ আদর চাইতে পারিস, দিন দুনিয়া ভুলে আদর দেব। তিতির শুধু পারছে না এখান থেকে ছুটে দূরে পালিয়ে যেতে। ঈশানের একটা কথাও সে আর শুনতে পারছে না, কিছু করতে হচ্ছে না। কথাগুলো কানে আসতেই দিন দুনিয়া ভুলে বসেছে সে। বুকের বাপাসটা চেপে রেখে নিঃশব্দে শুয়ে থাকে সে। সকাল হওয়াটা ভীষণ প্রয়োজন। রাত চোখের পলকে কেটে গেলে কেমন হতো? কেটে যাক রাতটা এক সেকেন্ডে। ঈশানও চুপ এখন। ঘরের মধ্যে পিনপত নীরবতা বিরাজ করছে, কেউ কথা বলছে না। অথচ বাইরের ঝড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নরনারীর বুকের ঝড়। গলা শুকিয়ে আসছে ঈশানের, অঙ্গ প্রত্যঙ্গগুলো ছটফট করছে। বারবার কেউ একজন কানে কানে বলে যাচ্ছে, দখল করে নে নিজের জিনিস, তরিত সে। এত হিসাব নিকাশ কিসে, যা হওয়ার হবে। কিন্তু পারছে না ঈশান। বুকে পাথর চেপে পাশাপাশি শুয়ে দুজনে। তিতির, তিতির জেগে আছে, তবে জবাব দিল না, তাকালো স্বাভাবিকভাবে। ঘুমিয়েছিস? আহ, আমার উপর রেগে খুব? অধিকার বোধ ছাড়া রাগ অভিমান খাটে না। আছে তো অধিকার বোধ। কিসের? বউয়ের। তিতির কথা বলতে পারে না, হাজারটা কথা শোনাতে ইচ্ছে হয় তার, কিন্তু গলায় আটকে আসে। ভালো না বাসলে এসবের মানে কি? আমাকে দুর্বল কেন করছেন? ক্ষতি কি? অনেক ক্ষতি। আপনার আমার গন্তব্য আলাদা, খুব দ্রুত আলাদা পথে চলতে হবে আমাদের। আমায় দুর্বল করে মায়ায় জড়াতে বাধ্য করবেন না। এরই মধ্যে যা হওয়ার হয়ে গেছে, আর সমস্যা বাড়াবেন না। এই সম্পর্ক থেকে দ্রুত মুক্তি দেব আমি আপনাকে। দম নিল তিতির। ঈশানের সারা না পেয়ে পাশে তাকাতে রক্ত বর্ণের চোখে দেখতে পেল তার দিকেই তাকানো। আর কিছু বলতে যাওয়ার আগে নিজের ওষ্ঠজোড়া দখল গেল ঈশানের। এত চমকানো এ জীবনে চমকায়নি তিতির। দুজনের দৃষ্টি মিলিত হয়েছে। ঈশান এক হাতে তিতিরের চোখ জোড়া বন্ধ করে দিল। তিতিরের ছটফট করতে থাকা হাত জোড়া এক হাতে পেঁচিয়ে মাথার উপর শক্ত করে চেপে ধরল। ঠোঁট জোড়ার উপর বোধহয় কাটাকুটি খেলতে ব্যস্ত ঈশান। শ্বাস নিতে পারছে না মেয়েটা। ঈশান নিতেই দিচ্ছে না, ক্রমাগত দলিত মথিত হচ্ছে নরম পাতলা ওষ্ঠজোড়া। আলতো চুমুর রেশ মাত্র নেই, কামড়ে ধরছে বারংবার, তারপর শুষে নিচ্ছে জায়গাটা। তিতির খেয়াল করলো নিজের শরীর নিজের সাথে বেইমানি করছে তার, সায় দিচ্ছে ঈশানের কাজে, নিয়ন্ত্রণ করতে পারছে না কিছু। ঈশান এক সেকেন্ডের জন্য ছাড়লো। তিতির শ্বাসকষ্টের রোগীর মতো জোরে শ্বাস নিতে গিয়েও নিতে পারল না, আবার আক্রমণ করে বসলো ঈশান। আগের বারের চেয়ে দ্বিগুণ আক্রোশে ছটফটে শরীর। থামলো তিতিরের, স্থির হলো, নিজের অজান্তে পাগলের মতো সাড়া দিয়ে ফেললো ঈশানের সাথে। যদিও ঈশানের গতির সাথে পেরে উঠছে না মেয়েটা। ঈশান মোটেও ভদ্রসভ্য আদর করছে না, শরীর থরথর করে কাঁপছে। ঈশানের হাতের স্পর্শ বেগতিক হলো এবার। তিতির খেয়াল করলো চাদরের নিচে তার ছোটখাটো শরীরে তোয়ালেখানা এর মধ্যে সরিয়ে ফেলা হয়েছে। ঈশান এক প্রকার খামচে ধরলো তিতিরের নরম লতানো কোমর, বিচরণ করতে শুরু করলো গোটা পেট। তিতির কাঁপছে, পা ছোড়াছড়ি করছে এহেন স্পর্শে। আচমকা ঈশানের হাত উঠে এলো বক্ষজোড়ার উপর, বেঁকে উঠল গোটা শরীর। বিছানা থেকে কয়েক ইঞ্চি উঁচুতে উঠে গেল কোমরখানা, হাত বাড়িয়ে চেপে ধরল বিছানার সাথে।
ঠোঁট ছেড়ে মুখ নামালো কণ্ঠদেশে। সেখানে চুমুর রেশ মাত্র টের পাচ্ছে না তিতির। কয়েক মিনিটের ব্যবধানে উপলব্ধি করলো গোটা গলা বুকের উপরের অংশ জ্বলে যাচ্ছে তার। দুজনেই হাঁপাচ্ছে পাগলের মতো। ঈশান নিয়ন্ত্রণে নেই, তিতিরও না। তবে ঈশান নিজের ঠোঁট আর একটু নিচে ছোঁয়াতে চোখ খুলে ফেললো তিতির। কি ঘটতে যাচ্ছে ভেবেই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো ঈশানকে। ঈশান শুনতে চাচ্ছে না। পুনরায় হাত চেপে ধরতে গেলেই আর্তনাদ করে উঠল তিতির। পিরিয়ড। ঈশান হুট করে থেমে গেল, মুখ তুলে তাকালো। তিতিরের চোখে পানি তাকিয়ে আছে তার দিকে। আজ কয়দিন? তিতিরের লজ্জায় মরে যেতে ইচ্ছা হচ্ছে, কাপা গলায় বলল। 4। ফোঁস করে শ্বাস ছাড়ল ঈশান। শরীরের ভার ছেড়ে দিল তিতিরের উপর। মাথা রাখলো তিতিরের বুকে, চাদর দিয়ে ঢাকা। সে অবশ্য চাদরের বাইরে অনুভব করলো তিতিরের ঘোড়ার বেগে ছোটা হার্টবিট। নিজের অবস্থাও একই, হাঁপাচ্ছে দুজন। মাথাটা চেপে ধর তোর বুকে প্লিজ তিতির, মরে যাচ্ছে। তিতির খুব করে চাইলো সেটা না করতে, আত্মসম্মানের কাছে স্বচ্ছ থাকতে চাইলো। সম্ভব হলো না। নারী সত্তার টানে কাপা কাপা হাতটা গিয়ে রাখলো ঈশানের মাথায়। ঈশান ততক্ষণে শক্ত করে জড়িয়ে ধরেছে তিতিরের মেধীন কোমর। তিতির শক্ত করে চেপে ধরলো নিজের বুকে ঈশানকে। সত্যি শান্তি লাগছে। আচমকা কণ্ঠস্বর কেমন একটা শোনালো ঈশানের। অস্বাভাবিক হাসকি স্বরে বলল, আই এম নট আজ এনি আদার ওমেন বিফোর ইউ তিতির, গড সোয়ার। তিতির চমকা ঈশানের কথা শুনে। অন্য কোনো নারীকে এর আগে ছয়নি মানে কি? রুষা। জাস্ট কিপ সাইলেন্ট। আজকে ধরা দিলি না তুই। ঝলসে যাচ্ছে আমি তিতির, ধ্বংস হয়ে যাচ্ছি। কি করি বলতো? তোকে খুব দরকার ছিল আজকে আমার। পাগলের মতো আদর করতে ইচ্ছে করছে, গোটা শরীর সাড়া দিচ্ছে। ফিল করতে পারছিস না? কিছু একটা অনুভব করতেই ঠাটিয়ে চোখ বন্ধ করে ফেললো। এমন পরিস্থিতি প্রথম। তার মস্তিষ্ক নিতে পারছে না। আপনি দয়া করে সরে যান, সম্ভব নয় কিছু। হুম, কিচ্ছু করবো না। বুকে মাথা রাখতে হয়। ঈশান এবার শটান শয়। তিতিরকে ছাড়ে না। নগ্ন শরীরখানা চাদরের ভাঁজে সেভাবে জড়িয়ে আনে নিজের বুকে। দেখলি কতটা চাইছি তোকে। তিতিরের মাথাটা চেপে রাখে তার বুকে। ঈশানের বুকের ঝড় নিঃশব্দে শুনে গেল তিতির। তার কি এই মুহূর্তে নিজের উপর রাগ হওয়া উচিত নয়? যে পুরুষ তাকে মানেই না, বিয়ের প্রথম রাতে বিচ্ছেদ চায়, মুক্তি চায়, এ কোন আবেগে তার কাছে এভাবে ধরা দিচ্ছে সে? তারই বুকে শান্ত বিড়াল ছাড়ার মতো পড়ে আছে। আজকে তার সমস্যাটা না থাকলে কি বাধা দিত ঈশানকে? বারবার নিজেকে বুঝিয়ে কি লাভ হচ্ছে তার? সেই তো দুর্বল হয়ে পড়ছে। এই যেমন সব বুঝেও এই বুকটা ছেড়ে এক চুল সরতে ইচ্ছা হচ্ছে না তার। ঈশান তার আধা ভেজা চুলে হাত বুলাতে ব্যস্ত। সে তার বৈধ পুরুষের উদ্দাম বুকে মুখ গুজে পড়ে আছে। গোটা শরীরে একটা সুতোও নেই। ঈশান নিজের পায়ে আঁকড়ে ধরে আছে। তিতিরের নরম মোমের মতো পা জোড়া সে মোটেও ছাড়াতে ছোটাছুটি করছে না। কোথায় গেল তার আত্মসম্মান? এত বড় বড় কথা কান্না পাচ্ছে তার। কঠিন বেড়াচালে আটকে গেছে সে। ঈশান তাকে ছেড়ে গেলে বাঁচতে পারবে না, সে পারবে না। ঈশান তাকে ছেড়ে গেলে বাঁচতে পারবে সে? পারবে না বোধ হয়। তবে সে সেটা বুঝতে দিলে তবে তো হারিয়ে যাবে সে। ঈশান টেরও পাবে না, মনেই থাকবে না তিতির নামের কেউ তার জীবনে ছিল, অস্তিত্ব ছিল তার। খুব জলদি চলে যাবে, নিজে আরও নির্লজ্জ হয়ে সতীত্ব খোয়ানোর আগেই হারাবে। আজই শেষ এই প্রশ্রয়। এই ভুল আর দ্বিতীয়বার হবে না, কিছুতেই নয়। মুখ ঘষল উদাম বুকে, প্রাণ ভরে টেনে নিল ঈশানের শরীরের ঘ্রাণ। মাতাল হয়েছে সে। ঈশানের শক্ত হাতের ছোঁয়া তার সর্বাঙ্গে। ঈশান চোখ বুজে পড়ে আছে নিজেও। তিতিরকে নড়াচড়া করতে দিচ্ছে না। বারবার এই বড় কঠিন অত্যাচার পুরুষ মানুষের জন্য তো আরও দ্বিগুণ। এই যন্ত্রণার শেষ কোথায়? হসপিটালে আইসিইউ এর বাইরে ভোর রাত থেকে বসা রাহাত। এখন 7:30 বাইরে ঝলমলে রোদ। তবে কতক্ষণ এই আবহাওয়া স্থায়ী হবে বলা যাচ্ছে না। তার গায়ে এখনো রাতের ভিজে জবজবে হয়ে যাওয়া শার্টখানা। এখন অবশ্য ভেজা নেই সেরকম, গায়ে শুকিয়ে এসেছে, চোখ জোড়া রক্তলাল, মাথা ভার হয়ে আছে, সম্ভবত জ্বর এসে গেছে। রাত নিজে অনুভব করছে সেটা। তার মা রানী বেগমকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সন্ধ্যা রাতে। সব জোগাড় করে অপারেশন শুরু করেছে রাত 4টের দিকে। অবস্থা সংকটাপন্ন। প্রায় 3.5 ঘন্টা এখনো অপারেশন থিয়েটার থেকে বের হয়নি ডাক্তার। রাহাতের দু হাতে মুখ ঢলে। খোদার কাছে আক্ষেপ জানানো উচিত কিনা বুঝতে পারে না। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছে তারা 3 ভাই বোন। সে সবার বড়, বাকিরা আরও ছোট। ছোট বোনটা তো তখন 6 মাসের। জীবনে এই এক মাই ছিল যে আজীবন আগলে রেখেছে তাদের 3 জনকে। পরিবার পরিজন আত্মীয় স্বজন সব বলতে এই মাই সম্বল তাদের। খোদা আজ সেই মাকেও মৃত্যুর মুখে নিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাদের সাথে। আর তারা হাসি মুখে সেই পরীক্ষা দিচ্ছে। ওটির দরজা খুলতেই হুড়মুড়িয়ে উঠে এগিয়ে গেল রাহাত। ডাক্তার গম্ভীর মুখে তাকালো তার দিকে। ইয়াং ম্যান, মাকে দেখে রাখতে হবে তো নাকি? আর একটু দেরি করে নিয়ে আসলে কি হতো বলো তো? এখন মা কেমন আছে? আউট অফ ডেঞ্জারাস, তবে সেটা আপাতত। মলিন মুখে মাথা ঝাঁকায় রাহাত। ডাক্তার কাঁধে হাত রাখে। কয়েকদিন হসপিটালে
অবজারভেশনে রাখবো। আপাতত রিলিজ দেওয়ার কথা ভাবছি না কিন্তু। নো প্রবলেম, ভিতরে যেতে পারি? ডাক্তার সাহেব মাথা ঝাঁকায় যেতে পারে, তবে কেবিনে নেওয়ার পর আধা ঘন্টার মধ্যে সব ঝামেলা শেষ করে রানী বেগমকে নিয়ে যাওয়া হলো কেবিনে। এখনো জ্ঞান ফেরেনি। রাহাত নিজের খোলা চোখ জোড়া মুছতে মুছতে আলতো হাতে দরজা খুলে প্রবেশ করে মায়ের কক্ষে। রানী বেগম জ্ঞান হারা তখনও। শব্দহীন চেয়ারখানা টেনে মায়ের হাত আঁকড়ে বসে পাশে, হাত দুটো ধীরে সুস্থে টেনে এনে ছোঁয়ায় নিজের কপালে ঝরঝর করে কেঁদে ফেলে। পুরুষ মানুষের কাঁদতে হয় না বলো মা? রানী বেগম ছেলের কথার জবাব দেয় না। রাহাত নিজের কপালে ডোলে মায়ের নরম সরম হাত জোড়া। আমার কি দোষ মা? তোমরা সবাই ছেড়ে যাওয়ার প্রতিযোগিতায় কেন নেমেছো বলো? জবাব চাই আমার। জন্মের পর হাতে গোনা কয়েক বছর বাবাকে দেখলাম। আজকাল তো চেহারাও মনে করতে পারি না। বাবা নামক সেই লোকটার গোটা একটা জীবন পার হয়ে গেল, কোনো আত্মীয় স্বজন পেলাম না। মামা চাচা ফুপু কেউ নেই আমার। কেন বলো? ভাই বোন আর তুমি, এর বাইরে কেউ ছিল না এই জীবনে। খোদা সেটাও ধরে রাখতে দিল না আমাকে। এক নারী আসলো এই জীবনে, মনে হলো জীবন পরিপূর্ণ হলো। আমার জীবনে কিসের আক্ষেপ আর? তোমার পরে একজনকে এত ভালোবাসলাম, জীবন উৎসর্গ করে ভালোবাসলাম। কি হলো জানো মা? সেরা অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। না না, তার দোষ নয় একদমই। তাকে না জোর করে বিয়ে দেওয়া হয়েছে, দোষ তো আমার মা, আমার ভাগ্যের। আমার পরই আমাকে জানাতে অনেক খুঁজেছিল আমাকে। আমি হতভাগায়ের ওর সাথে ওই কয়েকদিন একবারও যোগাযোগ করলাম না মা। কেন বলো তো? এখন আমি কি করি? তুমি এভাবে শুয়ে থেকো না মা, ওঠো, বলো কি করা উচিত আমার। আমার না অস্থির লাগছে মা, পাগল হয়ে যাব আমি, মরে যাচ্ছি। তোমাকে শান্তি সুখ সব দিতে চেয়েছিলাম মা, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম মা। আমি এখন কি করব বলো? রানী বেগম সাড়া দিলেন না। তার নারী ছেঁড়া ধন তার সামনে কলিজা ছেঁড়া আর্তনাদে ব্যস্ত। তিনি চোখ মেললেন না। কৃত্রিম মাধ্যমে শ্বাস প্রশ্বাস চলছে তার। হার্টবিট খুবই লো, কানে গেল না তার কিচ্ছু। চোখ জোড়া মুছে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল মায়ের কেবিন থেকে। মায়ের এই করুণ অবস্থা সে দেখতে পারে না, একদম পারবে না। জানালার পর্দা ভেদ করে আলো গলে বিছানায় পড়ছে। সফেদ বিছানায় সোনালি আলোয় চকমক করছে একদম। তিতিরের মুখখানা জানালার দিকে ঘোরানো বিধায় সে আলো এসে তার সুশ্রী মুখখানাতেই আশ্রয় নিয়েছে। কপালে সরু ভাঁজ পড়ে মেয়েটার, নাক মুখ কুচকে নাক ডোলে যেখানটায় তার মাথা রাখা ছিল। তবে চমকে উঠে এবার। একটা বালিশ মোটেও মনে হচ্ছে না। ঝট করে চোখ জোড়া খুলে ফেলে সে। মাথা উঁচু এই খানিকটা। ঈশানের উদাম বুকে পড়ে আছে সে। তার ছোটোখাটো গোটা শরীরটাই ঈশানের উপর। ঈশান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার কোমর জোড়া। বেঘরে ঘুমোচ্ছে। তিতির লজ্জায় আড়ষ্ট হয়। নিজের শরীরে একটা সুতা অবধি নেই, তবে পাতলা চাদরে মোড়া তার শরীরখানা। ঈশানের কোমরে কোনো রকমে পেঁচিয়ে আছে একটা তোয়ালে। রক্তিম মুখখানা ঘুরিয়ে নিজের তোয়ালখানার খোঁজ করে। সেটা অবহেলায় বিছানা থেকে অদূরে পড়ে আছে। কোমর ছড়ানো চুলগুলো এলোমেলো হয়ে ঈশানের হাতের নিচে আটকে পড়া। তিতির নাড়াচাড়া করতেই হাতের বাঁধন দৃঢ় হয় ঈশানের। এক প্রকার খামচে ধরে মেয়েটার লতানো কোমরখানা। তিতির ঠোঁটে ঠোঁট চেপে নিয়ন্ত্রণ রাখে নিজেকে। নড়াচড়া কমিয়ে ফেলে। মাথা তুলে ঈশানের মুখের দিকে তাকায়। নিষ্পাপ মুখখানা বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। সে একটু নড়ে উঠলেই বাচ্চারা যেমন ঘুমের ঘুরে নিজেদের খেলনা আঁকড়ে রাখে সেভাবে আঁকড়ে ধরছে তিতিরকে। তিতির মলিন হাসে। সে নিজেও তো খেলনায়, দেওয়ান সাহেবের খেলনা। খেলা হচ্ছে তাকে নিয়ে। হরিণী চোখ জোড়ায় পানি জমে টপ টপ করে সেটা পড়ে ঈশানের নগ্ন বুকে। তিতির নিজের হাত ছোঁয়ায় ঈশানের গোটা মুখ জুড়ে আলতো হাতের পরশ বোলায়। কে বলবে পাষাণ লোক তার কাছে এলে হুশ খোয়া। এ দুটো রাত একসাথে ছিল, দুবারই পাগলামো করেছে। প্রথম রাতে অবশ্য তার দোষই বেশি ছিল। গত রাতেও তাই বোধ হয়। তিতিরের হাসি পায়। পুরুষ মানুষের এই চাওয়া পাওয়াকে ভালোবাসা মনে করা ভুল, রীতিমতো অন্যায়, বোকামি। এরা ভালোবাসে অন্য নারীকে, অথচ হুশ খোয়ায় অন্য নারীর সান্নিধ্যে আসলে। মাথা ঝোঁকায় তিতির, ধীর গলায় বলে, আমায় ভালোবাসলেন না কেন? কেন ভালোবাসলেন না? কেন কাছে এসে দুর্বল করেন আমায়? কেন শরীরে চাহিদায়? আপনি কাছে আসলে সেটা তো আমারও অনুভব হয়, কিন্তু এটা আমার জন্য কতটা অসম্মানজনক ভাবতে পারেন আপনি? স্বামী আপনি আমার, রাত কাটিয়ে এসেছেন অন্য নারীর সাথে, আবার আমার কাছে আসলেও আমাকে কাছে চান। এর মানে কি দাঁড়ায়? আমার শরীর চাই আপনার? হ্যাঁ, কেন করেন এমন বলেন? তিতির খানিক সময় চুপ করে। কপাল ঠেকায় ঈশানের নরম ঠোঁটে। ফুপিয়ে কেঁদে ওঠে। ঈশানের ঘুমন্ত কণ্ঠ শুনতে পাওয়া যায় আবার। জান, ঘুমোতে দে, নজরা করিস কেন? শরীর শিথিল হয় তিতিরের, কেঁপে ওঠে। এসব শব্দ তাকে কখনো বলেনি ঈশান। এখন কি তবে তাকেই বলল, নাকি ঘুমের ঘোরে অন্য কাউকে ভেবেছিল? ঈশান ততক্ষণে তিতিরকে উপরের দিকে টেনে তিতিরের কণ্ঠদেশে মুখ গুজে ফেলেছে। তিতির নিজের শরীরের অস্বাভাবিক কম্পন খেয়াল করে। বুকের ডিম ডিম শব্দটাও জোরালো হয়েছে। ঈশান জোরে জোরে শ্বাস টানে। নাক ঘষে মেয়েটার কণ্ঠদেশে। তিতির খামচে ধরে বিছানার চাদর। বেঁকে ওঠা শরীর নাড়াচাড়া করতে পারে না ঈশানের শক্ত হাতের বাঁধনে।
ছাড়ো, আমায় উঠতে দিন। ঈশান মিটমিট করে তাকায় পাশ ফেরে, তবে তিতিরকে ছাড়ে না, বুকের সাথে মিশিয়ে রাখে। তিতির নিজের মাথাটা সরাতে গেলে ঈশান এক হাতে ঘুরিয়ে দেয় মাথাটা, তারপর আবার সেই গলায় মুখ ডুবে অন্য হাতে কোমর আঁকড়ে ঘুমের দেশে পাড়ি জমায়। তিতির স্তব্ধ হয়ে রয়, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। এমন দুর্বল মুহূর্তে সে বরাবরের মতোই শরীরের জোর হারাচ্ছে। সিলিং ফ্যানের দিকে অপলক তাকিয়ে থাকে সে। ডান হাতটা ঈশানের চুলে গলিয়ে দেয়, আলতো টেনে দিতে থাকে চুলগুলো। এমন চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে দেওয়ান সাহেব, খুব বড় সর্বনাশ হবে। আমি সেটা হতে দেব না। নিজের সতীত্ব আমি হারাবো না, আপনার কাছে হারাবো না। যে স্বামী নিজের স্ত্রীকে ছোঁয়ার আগে অন্য নারীকে ছুঁয়ে আসে, দরকার নেই আমার সেই স্বামী, একদম দরকার নেই। এমন যদি কখনো হয়, আমার মনে হয় সব মেনে আমি আপনার সাথে থাকতে চাচ্ছি। আমার বেহায়া মন আপনাকে ক্ষমা করে দিয়েছে। আমি আত্মবিসর্জন দেব প্রয়োজনে, নরকের বাসিন্দা হব আমি, তবু আপনার তৈরি নরকে আমি ঠাঁই নেব না, একদমই না। নোনা জল অবিরত গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে। ঈশানের গরম নিঃশ্বাসে কেঁপে উঠছে শরীরটা। বুক অব্দি চাদর টানা তার, পেটের উপর ঈশানের হাত জড়িয়ে ওঠা উচিত তার, কিন্তু পুরুষ মানুষের শক্ত বাঁধন থেকে নাড়াচাড়া করার মতো শক্তি তার নেই। তিতির আরেক দফা ঈশানের মুখ পরখ করতে চায়, সম্ভব হয় না। ঈশান উপুর হওয়া, মুখটা তার কণ্ঠদেশের ভাঁজে, মৃদু হাসে তিতির। কি আশ্চর্য দেখুন না, মুহূর্তটা ছিল আপনার মতো, একইভাবে নিশ্চিত হয়ে আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমারও একটা শান্তির ঘুম ঘুমানো। অথচ আমি পারছি না। আপনার স্পর্শে যে ভালো লাগাটা থাকার কথা, তার থেকেও কয়েক গুণ বেশি অযাচিত যন্ত্রণা হচ্ছে আমার। আপনাকে হারিয়ে ফেলবো সেই যন্ত্রণা। আপনি কেন বললেন আমার আগে অন্য নারীকে স্পর্শ করেন আপনি? হ্যাঁ, কেন বললেন না করেননি? কেন বললেন? কোনটা বিশ্বাস করব আমি? সেই দিনও তো সজ্ঞানেই ছিলেন, কালও তাই। এক মুখে দুই কথা কেন আপনার? কি করব আমি বলুন না? আপনার কোনো কথা মেনে সামনে এগোবো আমি? জবাব দিন, কি করা উচিত আমার? খানিকটা দম নেয় সে। কান্না বুক চিরে বেরিয়ে আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এমন মানসিক টানাপোড়েনে এই জীবনে পড়েনি সে কখনো। আমার কেন যেন আপনার কাল রাতে কথাটা বিশ্বাস করতে মন চাইছে। কেন বলুন তো? এতটা ভালো কি করে বেসে ফেললাম আমি আপনাকে? আপনি আমার জন্য বৈধ পুরুষ, তাই? বৈধতার রহমত এটা? রহমত নাকি অভিশাপ? বলুন তো, আমিও দেখবো দেওয়ান সাহেব। আপনি কেন এইসব বলছেন, কেন করছেন? আপনার বলা দুটো দিনের কথারই সত্যতা যাচাই করব আমি। কালকের কথা যদি সত্যি হয়, গোটা জীবন আমি আপনার বুকে মাথা রেখে পাড়ি দিয়ে দেব। আপনার বিপদের ঢাল হব, আপনার কষ্ট দুঃখ সবইতে আমি আগে থাকবো। সেসব আপনার থেকে দূরে দূরে করার জন্য এক পৃথিবী ভালোবাসা দেব আমি। আর তা যদি না হয়, সেদিনের বলা কথাগুলো যদি সত্যি হয়, তবে এই তিতিরকে আপনি খুব বাজে ভাবে হারাবেন। গোটা পৃথিবীতে আমার অস্তিত্ব খুঁজে পাবেন না আপনি আর। কথা দেয়া রইল দেয়ান সাহেব, কথা দেয়া রইল। এরপর দীর্ঘক্ষণ গোটা ঘরময় শুধুমাত্র দুটো মানবী নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। একজনার নিঃশ্বাসে রাজ্যের প্রশান্তি, অন্যজনার দীর্ঘশ্বাস। ঈশানের ঘুম এর মধ্যে বেশ গাঢ় হয়েছে, সারা রাত না ঘুমানোর ফল হয়তোবা। এবার বেশ সময় নিয়ে তিতির নিজেকে আলগা করলো ঈশানের হাতের বাঁধন থেকে। চাদরখানা কোনো মতে ধরে বিছানার কিনারে এসে মেঝে থেকে তুললো তোয়ালেটা, দ্রুত হাতে তা গায়ে জড়িয়ে নিল। এবার গায়ের চাদরখানা সুন্দর মতো ঈশানের গায়ে দিল। রাতের ভেজা পোশাক শুকিয়ে এসেছে, ফ্রেশ হয়ে দ্রুত পরে নিল জামা কাপড়। বালিশের তলা হাতড়ে নিজের সেলফোনখানা বের করে পার্স হাতে এসে দাঁড়ালো বিছানার সামনে। ঈশান নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। বিছানায় এক হাত ভর দিয়ে ঝুঁকে এলো ঘুমন্ত মুখটার দিকে। কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সুন্দর করে সরিয়ে দিল, নিজের শুষ্ক ঠোঁটের উষ্ণ চুমু এঁকে দিল ঈশানের ললাটে। আমি আপনাকে ঘৃণা করতে পারছি না দেওয়ান সাহেব। কাল রাতে আপনার ওই স্বীকারোক্তির পর আরো পারছি না। তবে আমি আমি কিন্তু ভুলে যাইনি কিছুই, ভুলবো না। শেষ অবধি দেখবো আমি। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে চমকে উঠল তিতির। ঘুমের বিঘ্ন ঘটায় কপালে ভাঁজ পড়েছে ঈশানের। তিতির দ্রুত ফোনখানা হাতে নিয়ে সাইলেন্ট করে ফেলল, তবে কলে ভেসে ওঠা নামখানা দেখে কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইল তিতির। ঈশানের ফোন এটা, ওপরে জলজল করছে অনাকাঙ্ক্ষিত একটা নাম, রুষা। তিতির কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে রাখে। দ্বিতীয়বারের মতো বেজে উঠে আবার কলখানা। ঈশানের আবার ঘুমের ব্যাঘাত ঘটার আগে সাইলেন্ট করে ফেলতে চাইল, তবে চাপ লেগে রিসিভ হলো ফোন কলটি। ভয়াবহ চমকে উঠল তিতির। ফোনের ওপাশ থেকে বেশ মিষ্টি একটা কণ্ঠস্বর কানে আসছে। কণ্ঠের মালিক যে বেশ সুন্দরী হতে পারে তা কেন জানি মনে হলো তিতিরের। ঈশান, হ্যালো। হ্যালো। এপাশে মেয়েলি কণ্ঠ, হয়তো বা আশা করেনি ওপাশের মানুষটা। খানিকক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, কে? নিশি? তিতির শুকনো ঢোক গিলল। বুকের ভেতরটা কেমন একটা অস্থির হচ্ছে। না, নুরি? আমি তিতির। আম সরি, চিনতে পারছি না।
ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি বলতেন আপনি ঈশানের কি হন? তিতির থমকে যায়, বুকটা ভারী লাগে, চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে, মুখে মলিন হাসি ফুটে ওঠে। ভাগ্য তার প্রতি বরাবরই বেঈমান। রুষা তার মানে তাকে চেনে না। আমাকে চেনেন না সত্যি? ওপাশ থেকে রুষা খানিকটা অপ্রস্তুত হলো বুঝি। সত্যি চিনতে পারছি না। ঈশানের কাজিন বুঝি? জি, ওর ফুফাতো বোন। আম এক্সট্রিমলি সরি। ঈশান কখনো তোমার কথা বলেনি। নিশি, নুরি, রিশা, রোশনি ওর বোন, এই অবধি জানতাম। তিতির মৃদু হাসি এপাশ থেকে স্বাভাবিক গলায় বলে, পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন নই আর কি। সরি আমার কথায় খারাপ লাগলে। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমি ওর উঠবি। ও। ঈশান কোথায়? ওকে একটু দেওয়া যাবে, খুব আর্জেন্ট। ঈশান ভাই ঘুমায়, ডেকে দিচ্ছি। ও তাহলে থাক। ডেকো না। ঈশান ঘুম থেকে ডাকলে খুব বিরক্ত হয়, রেগে যায়। দরকার নেই, জাগলে ব্যাক করবে নে। তিতির ফোন রাখে, সময় নিয়ে তাকিয়ে রয় ফোন স্ক্রিনে। মেয়েটা বোধহয় অনেক কিছু জানে। আচ্ছা, ঈশানের কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, কখন কি করে, সব বোধহয় জানে মেয়েটা। জানারই কথা। এত বছরের সম্পর্ক। তিতিরের নিজের উপর বিদ্রুপের হাসি আসে, এক নজর তাকায় ঈশানের দিকে। অথচ এইসব অধিকার আমার আমার হওয়ার কথা ছিল দেওয়ান সাহেব। দিলেন না আপনি, তাই না? তিতির আর দাঁড়ায় না, শব্দহীন দরজাখানা খুলে বেরিয়ে আসে সেখান থেকে। আকাশে আজ রোদ ঝলমল লাগছিল সকালে। এই রোদের আলোতে ঘুমের ব্যাঘাত ঘটেছিল তার। অথচ রাস্তায় পা ফেলতে আবহাওয়া অন্য কথা বলছে। আকাশ বেশ মেঘলা দেখাচ্ছে। তিতির চোখ মুখ কুচকে আকাশের দিকে তাকিয়ে থাকে। তমাকে কয়েকবার ফোন দিয়েও ফোন বন্ধ পেল। আর অপেক্ষা করলো না সে। মাথা ভন ভন করছে, রাতে ঠিক মতো না খাওয়ার ফল। কাল সারাদিনই তো প্রায় না খাওয়ার উপরই গেল। মানসিক চাপ আর সহ্য হচ্ছে না। মেন রোডে পৌঁছতে আরও খানিকটা সময় লাগবে। রাতে বৃষ্টি হওয়ার জন্য কিনা এদিকটায় রিক্সা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্য ভোর এখন, সেটা একটা কারণ হতে পারে। ফোন বের করে সময় দেখে 8টা বাজে। সামনে গিয়ে বাস পেলে হয়। মেন রোড অবধি এসে পৌঁছাতে তিতিরের প্রায় আধা ঘন্টা সময় লাগে। রাস্তায় গাড়ি তেমন একটা দেখা যাচ্ছে না। পাশে সিমেন্টের এক পুরানো বসার জায়গা মতো। ক্লান্ত শরীরে এসে বসে মেয়েটা। পা ব্যথা করছে। কাল থেকে রোজা শুরু হচ্ছে। তার ছুটি এ মাসটায়। তারপর ফিরে যেতে হবে হোস্টেলে। যা করার তার আগে করে ফেলতে হবে। মিথ্যে সম্পর্ক যুগ যুগ বয়ে বেড়ানোর মানেই হয় না। তাছাড়া রুষা মেয়েটার কথাও তার ভাবা উচিত। সে মেয়ে তো জানেও না ঈশানের বিয়ে হয়ে গেছে। হিসেব মতো ঈশানকে পাওয়ার অধিকার তো রুষারই। তিতির ফোনে ডায়াল বুক খুঁজে খুঁজে একটা নাম্বার বের করে। তার ভার্সিটির এক সিনিয়র ল ডিপার্টমেন্ট অ্যাডভোকেট, ঢাকা হাইকোর্টের আইনজীবী। মেয়েটা কি বিষয়ে স্পেশালিস্ট তা তিতির জানে না, তবে নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে। আর তাছাড়া চাইলেই তোর সাথে সাথে মুক্তি মেলে না। আইন কানুনের বিষয় এসব ঝুলে থাকবে কতদিন কে জানে। 6 মাস তো ভালো মতো লাগবে। যেহেতু তাদের বিয়ে 7 দিনও হয়নি, ততদিনে পরিবারকে নিশ্চয়ই বুঝিয়ে ফেলা যাবে। তাছাড়া আরও সিদ্ধান্ত তো এরই মধ্যে নিয়েছে সে। সেসব না হয় আপাতত গোপনই থাকুক। এই ঝামেলা মিটলে আর পিছু টান থাকবে না। তিতির ছোট্ট করে মেসেজ পাঠিয়ে রাখে মেয়েটাকে, সময় হলে কল করে যেন। বেশ বেলা করে ঘুম ভাঙল ঈশানের। সফেদ বিছানার উপর নগ্ন শরীরে উপর হয়ে শোয়া। চোখ বুজেই পাশে হাতড়ালো, খুঁজলো তিতিরকে। চট করে তাকালো সে। পুরো বিছানায় কোথাও তিতির নেই। ভ্রুজোড়ার মাঝে জোরালো ভাঁজ পড়লো। দ্রুত উঠে বসলো সে। নেমে এলো বিছানা থেকে। পাশের চেয়ারের উপর থেকে শুকিয়ে যাওয়া প্যান্টটা পরে নিল। তিতির, সাড়া দিল না কেউ। বাথরুমের দরজা খোলা। ব্যালকনিতেও কি দিয়েও দেখতে পাওয়া গেল না কাউকে। হঠাৎ দরজার দিকে তাকাতে কুচকে যাওয়া কপাল আরো খানিকটা সরু হলো। দরজার লক খোলা। তিতির কি তমার কাছে? ঝটপট ফোন হাতে কল করলো তিতিরকে। ফোন বন্ধ। তমার নাম্বারে কল করতে সাথে সাথে প্রায় রিসিভ হলো। তমা আদতে বেশ খানিকক্ষণ আগেই জেগেছে। তিতির ঈশানকে বিরক্ত করতে চায়নি বলে বেয়ারা ডেকে ব্রেকফাস্ট আনিয়ে খেয়ে অপেক্ষা করছে সুন্দর মতো। ভাই ভাবি বৃষ্টির রাতে একসাথে ছিল, মান অভিমান মিটিয়েছে হয়তো। সকাল সকাল ডাকাডাকি খারাপ দেখা। ঈশানের কল পেয়ে একগাল হেসে ফোন রিসিভ করে সে। তিতির তোর কাছে? তমা বিস্মিত হয়। তার কাছে তিতির থাকবে কি করে? মিনিট 5-এর মধ্যে তমা ঈশান এসে দাঁড়ায় রিসেপশনের সামনে। পুরো হোটেলে তিতির নেই। রিসেপশনিস্ট নিজেও বলতে পারছে না তিতির বেরিয়েছে কিনা, কারণ সকালে অবধি অন্য একজনের শিফট ছিল। ঈশান কপালে আঙ্গুল ঘষে। তিতির কখন বেরিয়েছে তার আন্দাজও নেই তার। তমা কাঁদো কাঁদো মুখ করে ভাইয়ের পাশে দাঁড়ানো। মেয়েটা তাকে তো অন্তত বলে যেতে পারতো, একটা অনুরোধ করতে। সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয় হোটেল কর্তৃপক্ষ। 8টার দিকে বেরিয়েছে তিতির। স্বাভাবিকভাবে বের হয়ে যাচ্ছে। ঈশান রাগী মুখে তাকায় তমার দিকে। চল। তমা ভাইয়ের পিছু পিছু এক প্রকার দৌড়াচ্ছে। এসে বসে গাড়িতে। ঈশান এরই মধ্যে কল লাগায় বাড়িতে নিশির কাছে। জানতে পারে তিতির পৌঁছায়নি বাড়িতে। সময়ের হিসাব করে ঈশান যতক্ষণে বেরিয়েছে এতক্ষণে খুব সম্ভব বাড়ি পৌঁছে যাওয়া উচিত। মেয়েটা পৌঁছায়নি এখনো। কি করবে এখন? বাড়ির রাস্তায় যাবে নাকি আশেপাশে খানিকক্ষণ দেখবে খুঁজে? মাথা কাজ করছে না ঈশান। ভাইয়া ও বোধহয় বাড়িতেই গেছে। শুনলি তো যায়নি।
তমা চিন্তিত মুখে চুপ করে থাকে। তিতিরের সে ছাড়া এখানে কোনো ফ্রেন্ড নেই, কার কাছে যেতে পারে আন্দাজ নেই তার। ঈশান ব্যস্ত হাতে একে একে নিয়াজ, সাজিদ, নাইমকে জানায় খোঁজ করতে। নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আশপাশটা দেখতে। প্রায় মিনিট 20 পরে কল আসে সাজিদের নাম্বার থেকে, জানায় তিতিরের লাস্ট লোকেশন এখানকার মেন রোড অবধি, তারপর আর ট্র্যাকিং হচ্ছে না। লাস্ট কল ঐশী নামের একটা মেয়েকে করা হয়েছে, মেয়েটা যথাসম্ভব অ্যাডভোকেট। কপালে ভাঁজ পড়ে ঈশানের। তিতিরের অ্যাডভোকেটের সাথে কি কথা থাকতে পারে বুঝে পায় না সে। ওই সিনেমা কাউকে চিনিস? এদিক ওদিক মাথা নাড়ে তমা, চেনে না সে। ঈশান বিরক্ত মুখে গাড়ি ড্রাইভ শুরু করে। শহরের কোনায় কোনায় খুঁজছে মেয়েটাকে। কলিং বেলের শব্দে দরজা খুলে দেয় রিক্তা। তিতিরকে একা দেখে কপালে ভাঁজ পড়ে, এদিক ওদিক তাকায় পিছনে। ঈশান কই? আসছি। তোকে নামিয়ে দিয়ে গেল বুঝি? হুম। রিক্তার কথা বাড়ায় না। তিতির উঠে আসে সিঁড়ি বেয়ে নিজের ঘরে। বিকাল 3টা বাজে। বাড়ির সবাই খুব সম্ভবত ভাত ঘুম দিচ্ছে। নিশি, নুরি ভার্সিটিতে বোধহয়, বাকি ভাই বোনগুলো স্কুলে। তিতিরের ক্লান্তিতে মাথা ঘুরাচ্ছে। কিছু খাওয়া প্রয়োজন, তবে খেতে ইচ্ছা করছে না। আজকাল খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ পায় না একদমই। জামা কাপড় না পাল্টে ক্লান্ত শরীরখানা ছেড়ে দেয় বিছানায়। হাত বাড়িয়ে বিছানার পাশে চার্জে লাগায় ফোনটা। বন্ধ হয়ে আছে সেই সকাল থেকে। মাঝ রাস্তায় বাসে নষ্ট হওয়ায় 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় আসলো। ফোন কোনো মতে চালু করে বাথরুমে ছুটে সে শাওয়ার নিয়ে একটু ঘুম দিবে। ঈশান, তিতিরের নাম্বার চালু হয়েছে, লোকেশন তোদের বাড়িতেই দেখাচ্ছে তো। সাজিদের ফোন পেয়ে হাত ছাড়লো ঈশান। ঘেমে নে একাকার ক্লান্ত শরীরটা হেলান দিল গাড়িতে। তোমার কান্নারত্ব মুখটা ততক্ষণে হাসি রেখা ফুটে উঠেছে। দুহাতে চোখ মুছলো মেয়েটা, ভাইয়ের দিকে তাকালো। ঈশান মাথা হেলিয়ে চোখ বুজে আছে। ভীষণ মায়া হলো তার ভাইটার জন্যে। সে জানে কি পরিমাণ মানসিক চাপ গেছে ঈশানের উপর সারাটা দিন। পাগলের মতো কোথায় কোথায় খুঁজলো তারা তিতিরকে। তমা মনে মনে হাজার একটা বকা দেয় তিতিরকে। সাথে মেয়েটার দুর্গতি কল্পনা করে চুপসে যায়। ঈশান বাড়ি গিয়ে মেয়েটাকে খেয়ে না ফেললে হয়। আমতা আমতা করে খানিক সময় নিয়ে বলে ওঠে। ভাইয়া, জবাব দেয় না ঈশান। ভাইয়া বলছি কি তিতির এমনই একটু জেদি, তো ওকে কিছু বলো না। হ্যাঁ, ওই বেয়াদব মেয়ে নামে ওকলিতে করতে আসলে তোকে ধাক্কা মারি ফেলে দিয়ে যাব, বলে রাখলাম। তমা ভয়ে চুপ করে থাকে। আপাতত বাঘের খাঁচায় থেকে বাঘের কাছে হরিণের প্রাণ ভিক্ষা চাওয়া চূড়ান্ত বোকামি বই কিছুই নয়। মেঘলা মেঘলা দিন হওয়ায় সূর্য ডুবতেই রাত মনে হচ্ছে একদম। সাবান নিয়ে এসে মাথা ব্যথায় কুলোতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে তিতিরের। কয়েক মাস হলো মাইগ্রেনের ব্যথাটা অস্বাভাবিক হারে বেড়েছে। মাথার উপর মাঝ বরাবর অসহ্য ব্যথা হয় প্রতি সপ্তাহে। ডাক্তারের কাছে যাবে যাবে করেও যাওয়া হয়নি। কাল বৃষ্টিতে ভেজার কারণে নাকি ঠিকমতো খাওয়া দাওয়াও না করা। অত্যাধিক মানসিক চাপে সে ব্যথা এখন আকাশচুম্বী। ঘর অন্ধকার করে বেঘরে ঘুমাচ্ছে সে। তমাকে বাড়িতে নামিয়ে ঈশান গটগট করে এসে ঢুকলো বাড়িতে। ড্রয়িং রুমে বাড়ির এই মা চাচিরা চায়ের আসরে ব্যস্ত। ঈশানকে রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে, চোখ দুটো রক্তিম, রাগ মাথায় উঠে আছে। তাকে এভাবে ঢুকতে দেখে ছুটে এলেন রাহেলা দেওয়ান। কোথায় ছিলি বাপ? দুপুরে খেতে এলি না? তিতিরকে নামিয়ে দিলি, তখন অন্তত খেয়ে যাবি তো নাকি? ঈশান মায়ের কথা শুনে থমকায় খানিকটা। তিতির যে একা একা এসেছে এটা বাড়ির কেউ জানে না, তার মানে সে নিজেও চুপ করে গেল, চেপে গেল অশান্তির বিষয়টা। ব্যস্ত ছিলাম মা, ওপরে যাচ্ছি। যা, ফ্রেশ হয়ে খেতে নাম। তিতির উঠলে ওকেও নিয়ে আসিস। মেয়েটা মাথার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে, না উঠলে ডাকিস না আবার। ঈশান মাথা ঝাঁকায়। রাহেলা আপন মনে গিয়ে বসে জায়েদের পাশে। টিভিতে মগ্ন সবাই, সেই নিয়ে জোর আলোচনা চলছে। ঈশান শার্টের হাতে গোটাতে গোটাতে উঠে আসে উপরে। নিজের রুমের দিকে যায় না। তিতির যে তার রুমে নেই তা সে জানে, সুতরাং সময় নষ্ট না করে তিতির রুমেই যায় সে। যথারীতি পেয়েও যায় মেয়েটাকে। আধা ভেজা চুলগুলো বিছানায় ছাড়িয়ে মেঝে ঠেকেছে, বা কাত হয়ে গালের নিচে বাচ্চাদের মতো হাত গুজে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঈশান বেশ শব্দ করে দরজাটা আটকায়। তাকে পাগল বানিয়ে এখন ঘুমানো হচ্ছে বাড়িতে এসে। হঠাৎ শব্দে ঘুম ভাঙে তিতিরের। বেশিক্ষণ হয়নি ঘুমের। 2 ঘন্টা বড় জোর মাথা ব্যথা কমার প্রশ্নই ওঠে না, বরং এই সময়ের শব্দে ঘুম ভাঙায় আরও মাথা ব্যথা বাড়ল দ্বিগুণ। এলোমেলো ভঙ্গিতে উঠে বসলো সে। নিভু নিভু চোখে তাকালো দরজার সামনে দাঁড়ানো অগ্নিমূর্তির মানবটির দিকে। চমকে গেল ঈশান। দাঁড়িয়ে কি যে বিধ্বস্ত অবস্থা। চুলগুলো উস্কো খুস্কো, শার্টের উপর বোতাম দুটো খোলা, হাতাগুলো খুলে রাখা। মারপিট করে এসেছে নাকি? তবে সে কিছু বলার আগে সজোরে থাপ্পড় পড়ল তার ডান গালে। আঘাতের জোর এতটাই ছিল যে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল বিছানায়। ব্যথায় আর্তনাদ করে উঠল ঈশান। ঝড়ের গতিতে টেনে নামালো তিতিরকে বিছানা থেকে। আরেকটা থাপ্পড় মারতে হাত তুলতেই ভয়ে নিজের দুহাতে মুখ আড়াল করলো তিতির। ঈশান থামলো। রাগে মাথা কাজ করছে না। তিতির থরথর করে কাঁপছে, ঝরঝর করে পানি ঝরছে চোখ থেকে। ঈশান দুহাতে সোজা করলো মেয়েটাকে, দাঁতে দাঁত চাপলো। আমাকে খুন করবি নাকি নিজে খুন হবি? এখন জবাব দে দ্রুত। তিতির চোখ ভর্তি পানি নিয়ে তাকিয়ে থাকে ঈশানের দিকে। মাথার যন্ত্রণায় অস্বাভাবিক লাগছে এখন, বমি বমি পাচ্ছে। জবাব দিস না কেন?
কি করেছি আমি? তিতির ফুপিয়ে কথাগুলোর পিঠে মেজাজ আরো দ্বিগুণ খারাপ হয় ঈশানের। এত বড় কাণ্ড ঘটিয়ে এসে বলা হচ্ছে কি করেছে সে। বেয়াক্কেল মেয়ে একটা। মেরে ফেলতে মন চাচ্ছে তোকে। বেয়াদবির একটা সীমা থাকে। কাকে বলে হোটেল থেকে এসেছিস তুই? এবার তিতির থমকায়। ঈশানের এহেন আচরণের জবাব মেলে। সাথে সাথে এ কানে বাজে কথা রুষা নামে সেই মেয়েটার মিষ্টি কণ্ঠ। যদিও মিষ্টি লাগছে না এখন মোটেও, মনে হওয়ার সাথে সাথে ব্যথা শুরু হলো। এবার বুকে ধাক্কা দিয়ে দূরে সরালো ঈশানকে। কথায় কথায় এভাবে দেয়ালে চেপে ধরবেন না। আমাকে স্পর্শ করেন কেন আপনি? বারবার সীমায় থাকতে বলিনি আমি? ঈশানের তপ্ত চোখের আগুনে ভস্ম হয়ে যাওয়ার দশা তিতিরের, অথচ এখন আর ভয় ডর হচ্ছে না তার। ঈশান হাতের মুঠো শক্ত করলো। ইচ্ছে হচ্ছে কষি আরও একটা থাপ্পড় মারতে, কিন্তু মেয়েটার ফর্সা গালে তার 5 আঙ্গুলের ছাপ ভয়াবহভাবে দৃশ্যমান। রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো হয়ে গেছে। এক নিমিষে বুকটা ধকধক করে উঠল। ঈশান আবার আঁকড়ে ধরে মেয়েটার বাহু। কিছু বলতে গেলে এই জায়গাটায় চেপে ধরা যেন ঈশানের প্রিয় কাজ। জায়গাটা ব্যথা থাকে আজকাল। পাগলের মতো খুঁজেছি তোকে। আন্দাজ আছে তোর কি পরিমাণ পেনিং হচ্ছিল আমার? না বলে চলে এসেছিস কেন? জবাব দে। ঈশানের একদমে চিৎকার করে বলা কথায় সেটি রইল পিছনের দিকে, তবে ভয় প্রকাশ করলো না। জবাব দিচ্ছিস না কেন? তিতির এবারেও জবাব দেয় না। নির্বিকার চোখটা সরিয়ে নেয় ঈশানের থেকে। নিজের বাহুতে ধরা ঈশানের শক্ত হাতখানাও একই শক্তিতে সরিয়ে দেয় সে। কি আশ্চর্য, বাড়ি আসবো না? ঈশানের মুখটা আরো কঠিন হয়, যেন তিতির কোনো অবান্তর কথা বলছে। আমি বাড়ি নিয়ে আসতাম না? জানাবে নিতাম তোকে। তিতির এবার বিদ্রুপের হাসি হাসে, দুদিকে মাথা নাড়ে হেসে, তারপর স্থির দৃষ্টি তাক করে ঈশানের দিকে। আমার জন্য তো আপনি জাহান্নাম, আর কোথাও সেটা অনুভূত হয় না। বুকের বাঁ পাশে ছুরির আঘাত লাগে ঈশানের। এবারে খানিকটা এগিয়ে ঘেঁষে দাঁড়ায়। বড্ড বড় বড় কথা বলছিস তুই। বেয়াদবির একটা লিমিট থাকে। আমার দায়িত্বে ছিলি তুই। সকালে উঠে তোকে রুমে না পেয়ে কোথায় কোথায় খুঁজেছি জানিস? তিতির ভীষণ অবাক হয় মনে মনে, মুখ সরিয়ে নেয় অন্যদিকে। তার মুখটাও কঠিন হয়ে আছে। ভাবলেশীন গলায় বলে, জানার আগ্রহ বোধ করছি না, দুঃখিত। তাছাড়া আপনার দায়িত্বে কিভাবে থাকি আমি? গিয়েছিলাম নিজ দায়িত্বে, এসেছিও তাই। মাঝে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে বুঝলাম না আমি। ঈশানের ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে তিতিরের এহেন কথাবার্তার ধরনে। চিৎকার করে উঠল, তিতির! চেঁচামেচি করবেন না দয়া করে। নিজের রুমে যান, মাথা যন্ত্রণা করছে, আমার ঘুম দরকার। ঈশান কঠিন মুখে শুনে মেয়েটার চটাং চটাং কথাগুলো। ঘরে চল। তিতির যেন অবাক হয়, আশেপাশে তাকায়। ঘরেই তো আছি। হেয়ালি না করে ঘরে চল। খেয়ালিতে আপনিও অভ্যস্ত দেহান সাহেব, আমার দ্বারা ওসব হয় না। যেতে পারেন এখন। মেয়েটার কথাবার্তা রীতিমতো উদ্ধতদের মতো শোনাচ্ছে। রুমে চল। বাড়ির কেউ আলাদা দেখলে কাহিনী করবে, সেটা চাস? তিতির নিজের গায়ের ওড়নাটা ঠিক মতো জড়িয়ে সরে দাঁড়ায়। ঈশানের থেকে খোলা জানালা সুন্দর মতো আটকে এসে বিছানার কিনারে দাঁড়ায়। আধো অন্ধকারেও স্পষ্ট ঈশানের রক্তিম মুখখানা। রেগেও বেশ সুদর্শন দেখাচ্ছে। আমার যেখানে থাকার কথা সেখানেই আছি আমি। আমাকে রাখাস না, আর খুন করে ফেলবো। সামান্য মানুষ আমি, আমাকে মেরে হাত নোংরা করবেন কেন? ঘরে যান। তিতির! ও আর শুনুন, কাল উকিলের কাছে যাব, তৈরি থাকবেন। উকিলের কথা কানে আসতে স্থির হলো ঈশান। উকিলের কথা এখানে আসছে কোথা থেকে? 7-5 হাতড়ে পেল না ঈশান। তবে সে কিছু জিজ্ঞাসা করার আগে জবাব দিল তিতির নিজেই। যা হওয়ার দ্রুত হয়ে যাওয়া মঙ্গল। আর রইল বাকি পরিবার, আগে পরে জানবেই। সুতরাং শুরুতে জানা ক্ষতি দেখছি না। যেতে পারেন এখন। এবার বোধহয় উকিলের কাছে যাওয়ার বিষয়টা মাথায় ধরল ঈশানের। হাতের শক্ত মুঠে সজোরে আঘাত আনলো তিতিরের মাথার পিছনে দেয়ালে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো সে। আর একবার উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবি তো মরবি। আমার হাতে তুই মরবি, বলে দিলাম। ঈশান দ্রুত হাঁটা ধরে বেরিয়ে যেতে কি মনে করে আবারও ফিরে আসে। মাথা নিচু করে তিতিরের মুখখানা বাহাতের আঙ্গুলের সাহায্যে উঁচু করে তোলে। সেদিন না বলেছিলাম ভুলে যা? এত সহজে মুক্তি নেই তোর। আমাকে মুক্তি দিয়ে রাহাতের সাথে ঘর করতে যাবি? দেওয়ান বাড়ির বউয়ের এই অধপতন আমি মানব না। সতীনের ঘর আমায় করতে বলছেন আপনি? আমার অত দুর্গতি হয়নি ঈশান আরশাদ দেওয়ান, হবেও না। আবার সেই একই কথা ঘুরে ফিরে তিতির সে একই জায়গায় আটকে আছে। কি করা উচিত তার? কি বলবে সে? মেয়েটাকে বলবে সবটা? এত সহজে সবটা সমাধান হলে তো হতোই। একদিন বাঁচাতে অন্যদিক বাজেভাবে ডোবাতে পারে না সে। তার থেকে থাকুক এই ভুল বোঝাবুঝি, থাকুক এই দূরত্ব আর কটা দিন। হিসেব মিলুক সব কিছুর আগে। আঙ্গুলগুলো শক্ত করে আঁকড়ে ধরল তিতিরের গাল। ব্যথা দেওয়ার মতো করে নয় মোটেও। শোন, একটা কথা মাথায় রাখ। ভার্জিনিটি কি বুঝিস? আমি ভার্জিন, পিওর ভার্জিন। তবে 1-2 বার বিয়ে করা একটা বেয়াদব নারীকে চুমু খাওয়া তো দুর্ভাগ্য হয়েছে আমার।
আর সেদিন মানে ফার্স্ট নাইটে যা বলেছি সেটা ভুলে যাস না। না বলতে পারলে আমাকে বলবি। বাংলা সিনেমার মতো ওই দিয়ে হলে মাথা ঘুরিয়ে আমি সব ভুলিয়ে দেব, ঠিক আছে? আর একটা কথা বলবি। তিতির বিরক্ত চোখে তাকায় ঈশানের দিকে। বিশ্বাস করি না আমি আপনাকে। একই মানুষের একদিনের কথা বিশ্বাস করিস আর একদিন এটা করিস না, সমস্যা কি তোর? সেটাই তো সমস্যা, কথায় কথায় গিরগিটির মতো মানুষকে বিশ্বাস করা যায়। সে তুই যা বানি দর দিতে পারিস। নিশি নুরকে ভালোবাসিস? তিতির হা করে তাকিয়ে থাকে। কোন কথার মধ্যে কোন কথা? এখানে নিশি নুরি আসলো কোথা থেকে? বাসিস? তিতির বিরক্ত মুখে মাথা নাড়ে। বাসে না মানে? এটা প্রশ্ন হলো? যদি শুনিস তোর জন্য ওদের কোনো বিপদ হচ্ছে তুই কি করবি? তিতির কি জবাব দেবে খুঁজে পায় না। তার জন্য তার ভাই বোনদের এমনকি কোনো আপনজনের ক্ষতি সে কখনো হতে দেবে না, সম্ভবই না। কি করবি? হতেই দেব না কখনো। তাহলে তাহলে আমার দায়িত্ব আরো বেশি নয় কি? আমি তো ওদের সবার বড়, ওদের সবার বড় ভাই, সবার পর ভাই আর আশ্রয়। তোর তো স্বামী, দায়িত্ব বাড়েনি বলছিস? তিতির আশ্চর্য হয়, বেশ অবাক হয়ে শুনে ঈশানের কথা। আপনি এইসব কেন বলছেন? জবাব দিতে চাইলেও দিতে পারছিস না। আই নিড টাইম, দিতে হবে তোকে সেটা। আর রইল বাকি অন্য চ্যাপ্টার, ওসব ক্লোজ করবি। রাহাত নামে ছেলেটার প্রতি কি আছে আমি তা জানতে চাই না। ফার্দার ওই ছেলের নাম শুনতে চাই না আমি তোর মুখ থেকে। জিপ টেনে ছেড়ে ফেলবো বলে দিলাম। ঈশান তিতিরকে ছেড়ে ঘুরে চলে যেতে পিছন থেকে ভেসে এলো তিতিরের কণ্ঠ। কতটা ভালোবাসেন রুষাকে? ঈশান স্বাভাবিক চোখে ঘাড় বাঁকিয়ে তাকায়, চোখে চোখ রেখে নরম গলায় বলে, ঘরে আয়, মা খাবার দিতে আসবে। তখন এ ঘরে দেখলে খামোখা প্রেশার বাড়বে। ঈশান চলে গেলে চলচল চোখে বসে বিছানায়। এত সব কথা শোনালো, কোনো শেষ প্রশ্নটার জবাব না হলো না। একবার বললেও পারতো ভালোবাসে না রুষাকে। চোখ মুছতে মুছতে আচমকা চোখ পড়লো পাশের দেয়ালে, ছোপ ছোপ রক্ত লেগে আছে। তাজা রক্ত যাকে বলে। খেয়াল হলো একটু আগে দেয়ালে ঈশানের সে আঘাতের কথা। হু হু করে কেঁদে ফেললো সে। এত এত যন্ত্রণা তার এই ছোট্ট মাথাটা নিতে পারে না। নিজেই যন্ত্রণা দিবে, নিজেই আবার আসবে, যত্ন করবে, জেলাসি দেখাবে, ছেড়ে যেতে বলে আবার যেতে দেবে না। অন্য নারীর সাথে রাত কাটানোর গল্প শুনিয়ে পরে বলবে তাকে ছাড়া আর কাউকে কখনো স্পর্শ করেনি। এইসবের মানে কি? তার উপর এগুলো মানসিক টর্চার নয়? এখন নিজেকে আঘাত করতে গেল। পেটের বাঁ পাশের একটা ব্যান্ডেজটা গতকাল রাতেও খেয়াল করেছে। কেন যেন জিজ্ঞাসা করতে গিয়েও করা হয়নি। ব্যান্ডেজটা দেখে বোঝা গেল আঘাতটা পুরনো, কবে হয়েছে সে জানে না। তার উপর আজ আবার হাতটা ফুপিয়ে ওঠে তিতির। তাকে যে এত আয়োজন করে পোহাচ্ছে, তার কষ্টে ফেটে যাচ্ছে তার বেহায়া বুকটা। এর থেকে যন্ত্রণায় আর কি আছে? ড্রয়ার হাতে ফার্স্ট এড বক্সটা বের করে চোখ মুছে চুলগুলো খোপা করে নেয়। মাথার ব্যথায় তাকিয়ে থাকা দায়। দরজাটা চাপিয়ে এসে দাঁড়ায় ঈশানের রুমের সামনে। ঢুকছিস না কেন? নিজের ঘরে নক করে ঢুকতে হয় বুঝি? পেছন থেকে রাহেলা দেওয়ানের গলা পেয়ে চমকে ওঠে তিতির। পেছনে ফিরতে চোখ পড়ে রাহেলার হাতে। খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে এগিয়ে আসে রাহেলা তার দিকে। হাতে ওটা কি? চোখে মুখে উদ্বেগ ফুটে ওঠে তার। ফার্স্ট এড দিয়ে কি করবি? কার কি হলো? তিতির শাশুড়িকে শান্ত করতে ব্যস্ত হয়। হাতের আঘাতের কথা সন্তর্পণে এড়িয়ে যায়। মাথায় আসে ঈশানের পেটের আঘাতটার কথা। কিছু না মামুনি, ওই যে ওনার পেটের ওইখানটায় একটু ওষুধ লাগিয়ে দেব। ওখানটায় আবার ব্যথা পেয়েছে? তিতির মাথা নাড়ে দুদিকে। না, চিন্তা করো না তো, কিছু হয়নি। রাহেলা হাফ ছাড়ে। তোর মাথা ব্যথা কমেছে? না। ওষুধ খেয়েছিস? দিয়ে এসেছিলাম যে। খেয়েছিলাম। ওটাই তো এতক্ষণে কমে যাওয়ার কথা, তোর কমেনি কেন বুঝলাম না। চিন্তা করো না, খাবার তোমার ছেলের জন্য দাও তো। রাহেলা হাসে, তিতির হাতে তুলে দেয় ট্রেটা। শুধু ছেলের জন্য হবে কেন শুনি? ছেলে আমার একটা পুতুল ঘরে এনেছে, তার জন্য আছে। তিতির ঠোঁট উল্টায় আহ্লাদি গলায় বলে, আমার জন্য আনার দরকার ছিল না, আমি নিচেই যেতাম। আমাকে কি সেকেলে দজ্জাল শাশুড়ি লাগে? খাবার এনেছি যেন ছেলে ছেলের বউ খেয়ে দে একান্তে সময় কাটাতে পারে। তিতির লজ্জা পায় শাশুড়ির মুখে এমন কথায়। অজান্তে রক্তিম হয় মুখ। রাহেলা গাল টানে আলতো হাতে। থাক, লজ্জা পেতে হবে না, যা ঘরে যা, দরজা তো খোলাই। অনুমতির জন্য দাঁড়িয়ে আছিস কেন? তোরও ঘর এটা। রাহেলা ঠেলে ভিতরে দিয়ে নিজে চলে আসে সেখান থেকে। ঈশান বোধহয় তিতিরের অপেক্ষাই করছিল। রকিং চেয়ারে হেলান দিয়ে বসা, এই পাশে রক্তাক্ত হাতটা ঝুলছে। এরই মধ্যে এসে গায়ে শার্ট খোলা শেষ। তিতির মুখ বাঁকায়। গায়ে জামা কাপড় পরে থাকতেই পারে না যেন লোকটা। খাবারের ট্রেখানা টেবিলে রেখে এগিয়ে এসে চুল টেনে বসে ঈশানের পাশে। ঈশান ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। তিতির হাতখানা নিজের হাতে নিয়ে পরক করছে তখন। বেশ কেটেছে হাতটা। ঈশান বাধা দেয় না। তিতির ধীরে সুস্থে ওয়াশ করে ওষুধ লাগায়। ক্রমাগত ফু দিয়ে যাচ্ছে সেখানে।
ঈশান অদেখা হাসে। মেয়েটা কি ভাবছে? এতটুকু আঘাতে ঈশান আরশাদ ব্যথা পায়? এইটুকু রক্তক্ষরণ কিছুই না তার জন্য, এর থেকে 1000 গুণ বেশি রক্তক্ষরণ তো আজ গোটা দিনে হয়েছে তার বুকের বাঁ পাশটায়, যখন তিতিরকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে। রাগ নিয়ন্ত্রণে রাখবেন। আমি সবসময় আঘাতে মলম লাগাতে পারবো না। আমার উপর চোটপাট করে আমাকে দিয়েই ওষুধ লাগাবেন, এই চিন্তা ভাবনা দূরে থাক। লাগাতে এসেছিস কেন? আমি বলেছি একবারও? তিতির জবাব দেয় না, ধীরে সুস্থে ব্যান্ডেজ করে ফেলে হাতটা, খানিকটা উঁচু হয়ে তাকায় পেটের দিকে। দেখি এদিকে ঘুরে বসুন। ঈশান যেন বাধ্য পুরুষ, চেয়ার ছেড়ে আলগোছে এসে বসে বিছানায়। তিতিরও ঘুরে পায়ের কাছে বসে, আলতো হাতে তুলে ফেলে পেটের ব্যান্ডেজখানা। এটা কবে ঘটিয়েছেন? হবে দিন কয়েক। কিভাবে? মনে নেই। তিতির সরু চোখে উপরের দিকে তাকায়। ঈশান কেমন একটা চোখে তাকিয়ে আছে তারই দিকে। কিছু একটা কড়া কথা বলতে মুখ তুলেছিল সে, অথচ ঈশানের এহেন দৃষ্টিতে সে সব কথা গুলিয়ে গেল। তার মাথা নিচু করে ফেললো, মন দেওয়ার চেষ্টা করলো কাজে। ওভাবে তাকিয়ে থাকবেন না। আমার চোখ? হোক আপনার চোখ, শরীরটাও আমার। তোর শরীর দেখছিস? কে বললো? বাজে কথা খালি। তিতির মুখ কালো করে নতুন ব্যান্ডেজ করে ফেলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।